ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট অনলাইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আজকে আমরা যেটা কন্টিনিউ করতে যাচ্ছি যেটা হচ্ছে বিটেক ফিফথ সেমিস্টারের যে আমাদের সাবজেক্টটা আছে ডিজাইন অফ আরসি স্ট্রাকচারস, তার মডিউল 2 WSM মেথডস। আজকে আমাদের সেকেন্ড ক্লাস ডিজাইন অফ আরসি স্ট্রাকচারসের, এবং আজকে আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে মডিউল 2 প্রায় 80% আমরা কিন্তু আজকে কমপ্লিট করব, ঠিক আছে? এবং যারা আমাদের ভিডিওটা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট। আমাদের বিটেক ফিফথ সেমিস্টারের মধ্যে কি কি দেওয়া হচ্ছে বা কি কি আছে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা করে হচ্ছে এবং উইকলি 2-3টে করে ক্লাস হচ্ছে। আপাতত 2টো করেই স্টার্ট হয়েছে, আজকে আমাদের থার্ড উইক, বাট আগের উইকে আমার একটু শরীর খারাপ থাকার জন্য ক্লাস নিতে পারিনি। এবং কমপ্লিট গাইডেন্স স্টাডি মেটেরিয়াল ফর আপকামিং KMC, SE, RRB, JEE, SSC, JEE, মানে এবং আমাদের স্টেট এবং সেন্ট্রালের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার জন্য যাবতীয় যে গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল সেগুলো প্রোভাইড করা হবে। এবং তোমাদের যে কটা সাবজেক্ট আছে তার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাসগুলো তো কমপ্লিট হবেই, প্লাস তার সাথে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেগুলোরও করিয়ে দেওয়া হবে। হ্যান্ড রিটেন্স অ্যান্ড ডিজিটাল নোটস আমি চেষ্টা করছি, তোমাদের বলেছিলাম যে এবারে সমস্ত ডিজিটাল নোটই প্রোভাইড করার, এবং এমনই নোট প্রোভাইড করব যে সাকসেস পয়েন্টের নোট যদি কাছে থাকে সেখান থেকে 100% কমন পাবে, এবং তোমাদের সেখানে না লাগবে অর্গানাইজার, না লাগবে কিছু, সমস্ত কিছু সেখানে ইনক্লুড থাকবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সিলেবাসের প্রত্যেকটা টপিক এবং রেকর্ডেড ক্লাস ভিডিও। এবং এই সমস্ত জিনিসগুলো কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের অ্যাপে আছে। অ্যাপের মধ্যে তোমরা যদি বিটেক ফিফথ সেমিস্টারের কোর্সের মধ্যে ঢোকো, জয়েন করো, সেখানে দেখবে আমাদের সমস্ত কিছু সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু ফোল্ডারে রাখা আছে, ঠিক আছে? আর আমার কথা, অডিও, ভিডিও সব ক্লিয়ার তো? যারা ইউটিউব থেকে দেখছো যদি একটু রিপ্লাই করে জানাও তাহলে খুব হেল্প হয়। আমার সব ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা যাচ্ছে এবং অডিও শোনা যাচ্ছে? অডিওটা একটু লাউড করব, আসতে হয়ে যাচ্ছে অডিও। ঠিক আছে, অডিওটা এখন লাউড আর হবে না, আমি নেক্সট ক্লাস থেকে ট্রাই করছি অডিওটাকে লাইট করার। আমি বুঝতে পেরেছি অডিওটা একটু আসতে হয়ে গেছে সাউন্ডটা। নেক্সট ক্লাস থেকে আমি অডিওটাকে চেঞ্জ করে দেবো, বাট এই উইকের সেট আপটা হয়নি, সেট আপটা হলে আমি ওটা লাগিয়ে ফেলতে পারতাম। দেখো, তোমাদের যেগুলো বলা হয়েছিল করাবো সেগুলো কী কী সাবজেক্টগুলো একবার জাস্ট দেখিয়ে দিই। সাবজেক্ট 1 ছিল ডিজাইন অফ আরসি স্ট্রাকচারস, সাবজেক্ট 2 হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, সাবজেক্ট 3 হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস 1, সাবজেক্ট 4 সয়েল মেকানিক্স 2, সাবজেক্ট 5 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2, সাবজেক্ট 6 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট ছিল এবং 3টে ল্যাব ছিল, সয়েল মেকানিক্স ল্যাব, এনভায়রনমেন্টাল ল্যাব আর ট্রান্সপোর্ট ল্যাব। এই সমস্ত কিছু তোমাদের করিয়ে দেওয়া হবে। এবং আমাদের ডিজাইন অফ আরসি স্ট্রাকচারে আজকে সেকেন্ড ক্লাস, মডিউল 1 করিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট ক্লাস যেটা আমাদের অ্যাপের মধ্যে আছে। এবং মডিউল 2 আজকে আমরা স্টার্ট করব। বেসিক কনসেপ্ট, IS কোড প্রভিশনস, IS 456-2000 ফর ডিজাইনস এগেনস্ট দ্য বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স, ব্যালেন্স আন্ডার রেনফোর্স অ্যান্ড ওভার রেনফোর্স বিম স্ল্যাব সেকশনস, অ্যান্ড ডিজাইন অফ সিংলি অ্যান্ড রেনফোর্সড ডাবলি রেনফোর্স সেকশনস। এই টোটাল মডিউল 2টা আজকে আমরা 80% কমপ্লিট করবো, পুরোটা কমপ্লিট হবে না, মোর দ্যান 80% আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মডিউল 2 নোট। মডিউল 2 যেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, কি আছে? বেসিক কনসেপ্ট অ্যান্ড IS কোড প্রভিশনস ফর ডিজাইন এগেনস্ট। আমরা যদি মডিউল 1-এর নোটটা যদি একবার দেখে নিই, জাস্ট আমরা আগের দিন কী ক্লাস করেছিলাম সেটা যদি একবার চোখ বুলিয়ে নিই তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা মডিউল 1-এ কী করেছিলাম, যে প্লেন PCC এবং RCCর মধ্যে ডিফারেন্স, কেন আমাদের PCC থেকে আমাদের RCC করতে হলো, তারপর
যেটা পড়েছিলাম আমাদের কি কি ইম্পর্টেন্স কোড যেগুলো আছে, ঠিক আছে, এইখানে কিছু কিছু অ্যাড করার কথা ছিল বাট আমার অ্যাড করা হয়নি, যেটা এইখানে আমি আমার মডিউল 2-তে আমার অ্যাড করা হয়ে গেছে। মডিউল 2-তে আমি এইখানে অ্যাড করে দিয়েছি। এই যে লিস্ট অফ মেজর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোড, এটা কিন্তু আমার ওইখানে এ করার কথা ছিল বাট সেটা হয়নি, এখানে দিয়ে দিয়েছি। বাট আমি নোটে এখানে এখন দিয়ে দেওয়া যাবে, এখন ওখানে আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। টোটাল আমার এই কোডগুলো আছে যেগুলো আমাদের আরসিসি করতে লাগবে। কী কী আগের দিন আমরা এই ডিসকাশান করেছিলাম, আজকে তবে বলে দিচ্ছি। IS 456-2000 যেটা হচ্ছে প্লেন এবং রেনফোর্স কংক্রিট কোড অফ প্র্যাকটিস। IS 875-1987 পার্ট 1 থেকে পার্ট 4 আছে ডিজাইনস লোড। পার্ট 1 হচ্ছে ডেড লোড, পার্ট 2 হচ্ছে লাইভ লোড, পার্ট 3 হচ্ছে উইন্ড লোড, পার্ট 4 হচ্ছে স্নো লোডস, আর পার্ট 5 হচ্ছে লোড কম্বিনেশনস। এগুলো পরে আমরা ডিটেলসে আসবো, সেই কারণে দিনই এখানে। IS 1893-2002 ক্রাইটেরিয়া ফর আর্থকোয়েকের বা সিসমিকের জন্য এটা। অ্যান্ড IS 13920 ডাকটাইল ডিটেলিং অফ রেনফোর্স কংক্রিট স্ট্রাকচার্স সাবজেক্ট টু সিসমিক ফোর্স, এগুলো ছিল। এবং আজকে আমরা যেগুলো এখানে অ্যাড করলাম, যেটা হচ্ছে তোমার সিমেন্টের জন্য, জাস্ট একবার গো থ্রু করে দিই, কারণ এটা দেখো সিমেন্টের জন্য আমাদের কী আছে, IS 1269-2015। যেমন আমাদের আগে ওপিসির জন্য আলাদা কোড, OPC 33-র জন্য আলাদা কোড ছিল, 43-র জন্য আলাদা কোড ছিল, 53-র জন্য আলাদা কোড ছিল। আমরা জানি OPC 3টে সিমেন্ট হয়, 33 গেট, 43 গেট, 53 গেট। বাট এখন 2015-এ আমাদের কিন্তু তিনটেই একটা কোডে চলে এসেছে, এটা হচ্ছে 269-2015, এটা যেন মনে থাকে। তারপর IS 8041-1990, এটা কিসের জন্য, আমাদের র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা যে RHPC বলি সেই তার জন্য। IS 4031-1988, সেটা কি হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিক সিমেন্ট মানে কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের দুটো সিমেন্ট হয়, একটা হচ্ছে হাইড্রোলিক সিমেন্ট এবং একটা হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিক সিমেন্ট মানে যে সিমেন্টগুলো আমাদের আন্ডার ওয়াটারে সেটিং হয়ে যায়, মানে জলের সাথে রিয়াকশান করে আমার সেটিং হয়, সেটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোলিক সিমেন্ট, যেমন নর্মাল যেগুলো ইউজ করি, এবং স্ট্রেংথ প্রোভাইড করে। আর নন হাইড্রোলিক সিমেন্টগুলো যেগুলো হচ্ছে আমাদের জলের সাথে রিয়াকশান করে সেটিং হয় না, যেমন জিপসাম, ঠিক আছে, এই সমস্ত, বা এগুলো হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। IS 6909-1990 সুপার সালফেটেড সিমেন্ট, 6909-1990 সুপার সালফেটেড সিমেন্ট। 8042 পোর্টল্যান্ড হোয়াইট সিমেন্ট। IS 12600 লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট। ইম্পর্টেন্স কোনগুলো, ইম্পর্টেন্স আছে 269টা লাগবে, 8041টা লাগবে, 4031টা লাগবে, কারণ 4031-এর মধ্যেই আমাদের সিমেন্টের ওই যে কনসিস্টেন্সি টেস্ট, ফাইননেস টেস্ট, তারপর তোমার ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট, ফাইনাল সেটিং টাইম টেস্ট, এগুলো সমস্ত কিছু আমাদের এই IS 4031-এর মধ্যে আছে। সাউন্ডনেস টেস্ট। তারপর যেটা হচ্ছে IS 8042টা বললাম পোর্টল্যান্ড হোয়াইট সিমেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট IS 12600 এটা কিন্তু ইম্পর্টেন্ট, লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট। তারপর 1489-1991 এটাও ইম্পর্টেন্স, যেটা হচ্ছে আমার PPC যেটাকে বলা হয়, পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্ট। এর মধ্যে একটা পার্ট 1 হচ্ছে ফ্লাই অ্যাশ বেসড, আর একটা হচ্ছে ক্যালসাইন্ড ক্লে বেসড। আমাদের পোর্টল্যান্ড প্রজ্বলনা হিসেবে দুটো ইউজ করতে পারি, ফ্লাই অ্যাশ ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে পাই, আর একটা হচ্ছে ক্যালসাইন্ড ক্লে ইউজ করতে পারি। পার্ট 1টা হচ্ছে তোমার পোর্টল্যান্ড ফ্লাই অ্যাশের জন্য, আর একটা হচ্ছে ক্যালসাইন্ড ক্লে বেসের জন্য। IS 8043 এটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্টল্যান্ড সিমেন্ট, এটা খুব একটা লাগবে না। 12300 সালফেটেড রেজিস্টিং সিমেন্ট। আর 6452-1989 হাই অ্যালুমিনা সিমেন্ট, ঠিক আছে। এইগুলোর হচ্ছে আমার সিমেন্ট ওয়েস্টের জন্য। এবার আছে RCC স্ট্রাকচারের জন্য। RCC স্ট্রাকচার কী হচ্ছে 4382, IS 4382 পার্ট 1, এটা মেনলি হচ্ছে আমাদের মাইল স্টিলের জন্য ইউজ করা হয়। আমাদের তো মেনলি মাইল স্টিল আছে, HOSD আছে, মাইল স্টিলের জন্য আমরা কোনটা ইউজ করি, IS 432। যেমন হচ্ছে আমাদের FE 250 হচ্ছে মাইল স্টিল, আমরা আগের দিন সব ডিটেলসে ডিসকাস করেছিলাম। IS 1786 হচ্ছে HOSD বার। HOSD বার মানে কোনগুলো, হাই স্ট্রেংথ ডিফর্মড স্টিল বার্স, এদের জন্য হচ্ছে IS 1786। এগুলো দেখবে রেনফোর্সমেন্টের গায়ে লেখা আছে।
এখন এপি 250 ইউজ হয় না আমাদের, সবই মোটামুটি ওই এপি 415, এপি 500, এপি 550D এই সমস্ত জিনিস। IS 1608-1995 মেকানিক্যাল টেস্টিং অফ মেটালস অ্যান্ড টেনসাইল টেস্টিং, 2602-1999 জেনারেল পারপাস স্পেসিফিকেশানস, এটা খুব একটা ইম্পর্টেন্স না। 1566 এটা হচ্ছে আমাদের হার্ড ড্রন স্টিলস বার্স। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 432 আর 1786, আমাদের মেনলি যে দুটোকে নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 432 পার্ট 1কে নিয়ে কাজ করতে হবে এবং IS 1786কে নিয়ে কাজ করতে হবে। কংক্রিটের জন্য কী কোড আছে, ফার্স্ট আমরা যেটা জানি যে IS 1026-1982, এই এখন 1982 বললে হবে না কিন্তু, ঠিক আছে, এখন আমাদের যেটা বলতে হবে 2019, কারণ আমাদের কংক্রিটের 10262 হচ্ছে আমাদের মিক্সড ডিজাইনের কোড, বাট সেটা এখন লেটেস্ট ভার্সানে কিন্তু 2019-এ কিন্তু হয়ে গেছে। আগে 1982 কিন্তু আগে ছিল, বাট এখন 2019 হয়ে গেছে, তার রিভাইজ ভার্সান কিন্তু বেরিয়েছে। 7861 পার্ট 1 এক্সট্রিম ওয়েদার কংক্রিটিং, ঠিক আছে। এক্সট্রিম ওয়েদার কংক্রিটিং বলতে গেলে কী বোঝায়, আমরা মেনলি দু রকমকে বোঝাই, একটা হচ্ছে হট ওয়েদার কংক্রিটিং, যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে খুব দেয় যে হট ওয়েদার কংক্রিটিং কাকে বলবো, যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে উপরে যাবে তখন সেটা হচ্ছে হট ওয়েদার কংক্রিটিং, আর সার্টেন একটা টেম্পারেচার আছে তার কমে যখন যাবে তখন সেটাকে বলেছে কোল্ড ওয়েদার কংক্রিটিং। এগুলো হচ্ছে দুটো হয়, একটা হট একটা কোল্ড, সেগুলো এক্সট্রিম ওয়েদার বলা হয়, সেটা হচ্ছে IS 7861, ডিটেলসে পেয়ে যাবো। 3370 পার্ট 1 স্টোরেজ অফ লিকুইডস, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্স না। 516 ভেরি ভেরি ইম্পর্টেন্স, যেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ কংক্রিট, মেনলি আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট যেটা আমরা ইউজ করি 150x150x150 কিউব নিয়ে, যেটা আমরা 28 দিনে করে যে আমরা M30 বলি, M25 বলি, সেটা মেনলি কোথা থেকে আমরা পাচ্ছি, যেটা হচ্ছে IS 516, ডিটেলসে লেখা আছে। IS 1199 এগুলো কী হচ্ছে, আমার স্যাম্পেলিং যে করা হচ্ছে, যে তিনটে কংক্রিটের ক্ষেত্রে তিনটে বা কার ক্ষেত্রে কতগুলো করে আমি স্যাম্পেলিং করবো, সেগুলো অল ডিটেলস আছে হচ্ছে আমাদের 1199। 1340 যেটা হচ্ছে প্রিস্টেস কংক্রিট, যেটা তোমাদের এই মুহূর্তে নেই, যেটা তোমরা যে পড়বে 7 সেমিস্টারে না কোন সেমিস্টারে আছে প্রিস্টেস কংক্রিট, হ্যাঁ 7 সেমিস্টারে প্রিস্টেস কংক্রিট আছে, তখন যখন করা হবে তখন সেখানে IS 1343-1980 লাগবে। এগ্রিগেটের জন্য কি, এগ্রিগেটের স্পেসিফিকেশানস IS 383-1970, যেটা হচ্ছে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের পুরো স্পেসিফিকেশান দেওয়া আছে বা প্রপার্টিস বলতে পারো। 2386 যেমন আমাদের IS 4031 যেমন আমরা পড়েছিলাম, যেখানে আমাদের সিমেন্টের টেস্টগুলো ছিল, এবং IS 2386 হচ্ছে মেথড অফ টেস্ট অফ এগ্রিগেট, যেটা হচ্ছে ফ্লেকিনেস টেস্ট, ইলংগেশন টেস্ট, ঠিক আছে, এই সমস্ত টেস্টগুলো আমার কিন্তু 2386-এ আছে। 1344-1981 যেটা হচ্ছে ওই ক্যালসাইন ক্লের প্রজ্বলনা যেটা ছিল, আমরা ওই পিপিসিতে যেটা ইউজ করছিলাম, ওই পিপিসির পার্ট 2 যেটা, সেটা ডিটেলস আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। 3812 ফ্লাই অ্যাশ ইউজ, এটাও খুব একটা ইম্পর্টেন্স না। 9013 খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডমিক্সারের ডিটেলস জানার জন্য আমাকে 9103 কিন্তু করতে হবে। 9103-র মধ্যে আমাদের কী কী আছে, যে আমাদের মেনলি অ্যাডমিক্সার কী হয়, অ্যাক্সিলেটার হয়, রিটার্ডার হয়, প্লাস্টিসাইজার হয়, সুপার প্লাস্টিসাইজার, এয়ার ইন্টারনাল হয়, সেগুলো হচ্ছে IS 9103-র মধ্যে আছে। IS 3025 পার্ট 17 থেকে পার্ট 32, এটা হচ্ছে আমাদের ওয়াটারের মধ্যে আছে, ওয়াটারের যে আমাদের টেস্ট করতে হয় বিভিন্ন সেগুলো হচ্ছে আমাদের IS 3025, ঠিক আছে। এই ছিল আমাদের ইম্পর্টেন্ট IS কোড, যেগুলো আমাদের বিভিন্ন জায়গায় লাগবে, এটা আগের দিনকে একটু অ্যাড করে দেওয়া হলো। রেনফোর্সমেন্ট, এই সমস্ত ডিটেলস আমরা পড়েছি। এপি 250 বলতে গেলে আমরা কী বুঝি, চারশো 15 বলতে গেলে কী বুঝি, 500 বলতে কী বুঝি, 415D 500D সব ডিটেলস আগে দেখেছি, আগের দিনে সব কার্ভ আমরা দেখেছি। ডিজাইন্স মেথড, আমাদের মেনলি 3টে ডিজাইন্স মেথড আছে, ওয়ার্কিং স্ট্রেস মেথড, আলটিমেট লোড ফ্যাক্টর মেথডস আর লিমিট স্টেট মেথডস। WSMটা আগের দিন সব ডিটেলসে দেখেছি এখানে। আজকে আমাদের পুরোপুরি WSM নিয়ে কাজ। আগের দিন বলে দিয়েছিলাম যে আমাদের এই যে সিগমা ST পারমিসেবল স্ট্রেস ইন স্টিল, যেটা আমাদের 0.55 FY ধরা হয়, FYকে আমাদের 1.8 দিয়ে ভাগ করে আমি পাচ্ছি। ফ্যাক্টর অফ সেফটি 1.8 ধরা হয়, এই যে লেখা যাচ্ছে পাশে ফ্যাক্টর অফ সেফটি 1.8, এবং আমাদের CBC কংক্রিটের জন্য হচ্ছে পারমিসেবল স্ট্রেস ইন কংক্রিট, যেটা সিগমা CBC, যেটা 0.33 FCK। তোমার এখানে ফ্যাক্টর অফ সেফটি কত ধরা হয়, 3 ধরা হয়। FCK হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ, সেটাকে আমরা 3 দিয়ে যখন ভাগ করছি তখন 0.33 FCK হচ্ছে। এবং এখানে আমাদের কী কী অ্যাজামশানস ছিল, এবং এখানে আমরা সবই হচ্ছে তোমার
পারমিসিবল স্ট্রেস নিয়ে করছি। পারমিসিবল স্ট্রেস কি? কোলাপসেবল লোড বাই ওয়ার্কিং লোড, ঠিক আছে, সেইটা নিয়ে আমরা করছি। পারমিসিবল লোড হচ্ছে আমাদের লোডকে ফ্যাক্টর অফ সেফটি ভাগ করে যেটা পাচ্ছি সেটাকে আমাদের পারমিসিবল লোড বলা হচ্ছে। তারপর আলটিমেট লোড ফ্যাক্টর আমাদের ডিটেলসে ডিসকাস করেছিলাম, এগুলো আর বলছি না এখানে। আর আলটিমেট লিমিটেড মেথড, এলএসএম মেথড, সেগুলো সব হয়েছিল। এবং এখান থেকে তোমাদের যেটা পরীক্ষা কোশ্চেন দেয়, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লিমিটেড মেথড অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেস মেথড, প্রথম মডিউল থেকে কিন্তু এইটাই সেমিস্টারে কিন্তু কোশ্চেনটা ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। সেটা আমি দিয়ে দিয়েছিলাম, 2010-এ এসছে, 2018 এসছে, 2019-এ এসছে, দিয়ে মোটামুটি কমপ্লিট। এবং যেগুলো হাইলাইটেড করে দেওয়া আছে সেগুলো কিন্তু এমসিকিউর পোর্শনস, যেমন এইখানে আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত রাখা হচ্ছে, তারপর তোমার স্টিলের ক্ষেত্রে কত, কংক্রিটের ক্ষেত্রে কত, এগুলো সব কিন্তু আমাদের এমসিকিউ এসছে, ঠিক আছে। ঠিক আছে, এই ছিল আমাদের আগের দিনেরটা। এবার আজকে আমরা যেটা স্টার্ট করছি, আজকে আমাদের ডব্লিউএসএ মেথড যেটা আছে সেটা আমরা টোটালি ঢুকে যাচ্ছি। তাহলে এতক্ষণ যা বললাম প্রিভিয়াস জিনিসগুলো বোঝা গেলো তো হালকা। এবার তাহলে আজকের ক্লাসে ঢুকি। সৌরভ বোঝা যাচ্ছে তো? অডিওটা আমি দেখছি, নেক্সট ক্লাসে আমি এটা চেঞ্জ করব, মাইকটাকে চেঞ্জ করে দেবো, তাহলেই অডিওটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ মাইকটার জন্য একটা টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে, অডিওটাকে একদম কম মানে শোনা যাচ্ছে না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে দেখছি, মানে এটা দেখছি, এটা আমি বুঝতে পেরেছি যে অডিওটা একটু আসতে হচ্ছে, বাট আমার এই উইকেই চেঞ্জ করা হতো, বাট নেক্সট উইকে থেকে অডিওটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। বোঝা গেল তো? এতক্ষণ যা বললাম সব ক্লিয়ার মোটামুটি। এবার আমরা আজকের যে টপিক সেখানে আমরা ঢুকছি, ওয়ার্কিং স্ট্রেস মেথড অফ ডিজাইনস, বেসিক কনসেপ্টস অ্যান্ড আইএস কোড প্রভিশনস ফর ডিজাইন এগেনস্ট বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স, স্ল্যাব সেকশন সিঙ্গলি অ্যান্ড ডাবলি। এবার দেখো ওয়ার্কিং স্ট্রেস মেথড কি বলছে। যে ওয়ার্কিং স্ট্রেস মেথড, তাহলে আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস আজকে আমরা যেটা কন্টিনিউ করছি, মডিউল 2, যেটা হচ্ছে WSM ওয়ার্কিং স্ট্রেস মেথড। ডেট কত? 13/7/2025। চলো দেখে নেওয়া যাক। দিস মেথড ওয়াজ ট্র্যাডিশনাল মেথড অফ ডিজাইনস। ট্র্যাডিশনাল মেথডস অফ ডিজাইন কেন বলছে? কারণ এইটা হচ্ছে আমরা আগে করতাম, ঠিক আছে। অ্যান্ড বোথ, এখন আমাদের WSM মেথড কিন্তু করা হয় না আর। বোথ কংক্রিট অ্যান্ড স্টিলস আর অ্যাজিউমড টু বিহেভ ইন লিনিয়ার ইলাস্টিক ম্যানার। আমরা আগের দিন বলেছি যে আমাদের যে স্ট্রেস স্ট্রেন যে ডায়াগ্রাম হয়, এটা হচ্ছে স্ট্রেন, এদিকটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের আমাদের যদি স্টিলের ক্ষেত্রে দেখি, কংক্রিটের ক্ষেত্রে কীরকম হয়, এরকম এসে এইরকম হয় একটা। আর যদি আমরা স্টিলের ক্ষেত্রে দেখি, এটা কার জন্য? এটা হচ্ছে কংক্রিটের। আর আমাদের স্টিলের জন্য কীরকম হয়? স্টিলের জন্য যদি দেখি, স্টিল হয় এইরকম যায়, এইরকম আসে, এইরকম যে আবার এইরকম হয়, এরকম ফেলিওর হয়, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়ার্কিং স্ট্রেস মেথডে কত দূর নিই? আমরা এই ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমরা এই পর্যন্ত নিই, যেখানে পর্যন্ত আমার স্ট্রেস স্ট্রেন বোথ লিনিয়ারলি। সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক মেথড। আমাদের এখানে কি নাম ছিল? একটা প্রপোর্শনাল লিমিট ছিল, এ পয়েন্ট একটা প্রপোর্শনাল লিমিট, বি পয়েন্ট কী ছিল? ইলাস্টিক লিমিট। এ পয়েন্টের নাম কি ছিল? প্রপোর্শনাল লিমিট। মানে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হুকস ল আমার মেনটেন হয়, এবং এখান থেকে আমার স্ট্রেস এবং স্ট্রেন দুটো আমার তোমার প্রপোর্শনালি হয়। তারপর বি ছিল আমার ইলাস্টিক লিমিট। প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিটের স্লাইডলি একটু ডিফারেন্স ছিল,
কি যে ইলাস্টিক লিমিটে কিন্তু প্রপোর্শনাল হয় না, স্লাইডলি কার্ভ হয়। বাট এই এ পয়েন্ট পর্যন্ত হুকস ল আমাদের যেটা ছিল উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন, বাট এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত একদম প্রপোর্শনাল হয়, পুরো স্ট্রেট লাইন হয়। ইলাস্টিক লিমিট পর্যন্ত আমার বস্তুটাকে যদি নিয়ে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু তার আবার আগের অবস্থায় ফিরে আসবে, বাট ইলাস্টিক লিমিট থেকে পেরিয়ে গেলে সে তার আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে এখানে আমরা যে পর্যন্ত নিয়ে করি, এখানে আমরা যেটা অ্যাজিউম করি যেটা হচ্ছে বোথ কংক্রিট অ্যান্ড স্টিল আর অ্যাজিউম বিহেভ এজ এ লিনিয়ার ইলাস্টিক ম্যানার। তাহলে আমরা কত দূর পর্যন্ত স্ট্রেস আমরা কনসিডার করি, শুধুমাত্র এই পর্যন্ত। তাহলে দেখো একটা মেটেরিয়াল এই যে টোটাল এই পোর্শনটা, এই স্ট্রেসটা কিন্তু আমি কনসিডার করলাম না। আমার সে যদি 100 কেজির লোড নিতে পারতো, আলটিমেট এই যে স্টিল কতটা লোড নিতে পারতো, এত দূর স্ট্রেস নিতে পারতো, কংক্রিট কত দূর নিতে পারতো, এত দূর নিতে পারতো, বাট আমি অত দূর না করে সে যদি 100 কেজি যদি কেউ নিতে পারে, তাকে আমি মোটামুটি 30 কেজি দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো মেটেরিয়ালটা কিন্তু আমি আলটিমেট কিন্তু ইউজ করলাম না, অপটিমাম ইউজ কিন্তু করলাম না, ঠিক আছে। যেহেতু মেটেরিয়ালটা আমি অপটিমাম ইউজ করলাম না, সেই কারণে আমার এই ডব্লিউএসএম মেথডটাকে আর ইউজ করা হয়নি ফিউচারে। কারণ আমাদের একটা তো ইকোনমিকের ব্যাপার আছে, আমাদের ইঞ্জিনিয়ারদের সবসময় কেন অ্যাপয়েন্টমেন্ট করা হয়, কারণ তারা যে কোনো স্ট্রাকচারকে ইকোনমিক বানাবে, বাট সেটা যদি বানাতে না পারে তাহলে প্রবলেম হয়ে যাবে। আর এই ডব্লিউএসএম মেথডে কখনোই কিন্তু স্ট্রাকচারটা আমার ইকোনমিক কিন্তু হতো না। নেক্সট কি বলছে, দ্য স্ট্রেসেস উইথ দ্য মেটেরিয়ালস আর নট অ্যালাউড টু এক্সিড দ্য পারমিসিবল স্ট্রেস। স্ট্রেসেস উইদিন দ্য মেটেরিয়ালস আর নট অ্যালাউড টু এক্সিড দ্য পারমিসিবল স্ট্রেস। যে পারমিসিবল স্ট্রেসের বাইরে কিন্তু স্ট্রেসটাকে আমার কনসিডার করা হয় না। পারমিসিবল স্ট্রেস মানে কি বললাম, এই যে আমার এখান থেকে ইল স্ট্রেস ডিভাইডেড বাই হচ্ছে আমার ফ্যাক্টর অফ সেফটি। আমার ইল স্ট্রেস এই পর্যন্ত যে নেবো তাও নয়, এই পর্যন্ত নিয়েও তাকেও আবার কমিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যন্ত আমার কী ছিল পারমিসিবল লিমিট, তারপরে এখানে কি ইল্ড, সেই ইল্ডকে আবার ফ্যাক্টর অফ সেফটি নিয়ে, মানে আমার এখানে পারমিসিবল স্ট্রেস আমরা আগের দিন দেখেছি যে পারমিসিবল স্ট্রেস কী ছিল, পারমিসিবল স্ট্রেস ইকুয়ালস টু ইল্ড স্ট্রেস ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি, নট পার্সিয়াল সেফটি ফ্যাক্টর। তাই ইল্ড স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে আমরা পারমিসিবল স্ট্রেসটা পেয়ে যাব। তাহলে ইল্ড স্ট্রেস আর আলটিমেট স্ট্রেস, আমাদের ইল্ড স্ট্রেস কোনটা ছিল, যে এ পয়েন্ট ছিল প্রপোর্শনাল লিমিট, বি হচ্ছে ইলাস্টিক লিমিট, তারপর ছিল আমাদের তোমার আপার ইল্ড স্ট্রেস, লোয়ার ইল্ড স্ট্রেস, তারপর হচ্ছে আলটিমেট পয়েন্ট ফ্র্যাকচার। তাহলে আলটিমেট স্ট্রেসের থেকে ইল্ড স্ট্রেস কতটা কমে আছে, প্লাস আবার ওই ইল্ড স্ট্রেসকে আমি আবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে কিন্তু কমিয়ে দিচ্ছি। Working stress method designs is used to be basis of the designs for all RCC structures in the past. But এই যে বললাম, তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথড অফ ডিজাইন কোথায় ইউজ করা হতো, পাস্ট, অতীতে। বাট দিস ডেজ ইট ফাইন্ডস অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যালকুলেটিং সার্ভিসিবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্টস লাইক ডিফ্লেকশনস ক্র্যাক উইথ আন্ডার সার্ভিস লোড কন্ডিশনস। ইট ফাইন্ডস অ্যাপ্লিকেশনস ইজ ক্যালকুলেটিং সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্টস, ক্র্যাকস উইথ ডিফ্লেকশনস ক্র্যাক, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের দুটো অ্যাপ্রোচ হয়, একটা হচ্ছে কোলাপস, একটা সার্ভিসিবিলিটি। আমরা সার্ভিসিবিলিটি অ্যাপ্রোচে কিন্তু আমরা ডব্লিউএসএমটা ইউজ করি, বাট আগে এখন আর ডব্লিউএসএম ইউজ হয় না। ইট ইজ অলসো ইউজড ইন দ্য ডিজাইনস অফ দ্য ফিউ লাইক স্ট্রাকচার্স লাইক রিটেনিং স্ট্রাকচার্স। এই যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, যে আমাদের কোথায় কোথায় এখন আমাদের ইউজ হয় লিকুইড রিটেনিং স্ট্রাকচার্স, লাইক কোথায় ড্যাম অথবা ব্যারেজ, বা যেখানে আমাদের হেভি স্ট্রাকচার্স, মাসিভ স্ট্রাকচার্স করা হয়েছে সেখানে কিন্তু আমাদের ডব্লিউএসএম ইউজ করা হয়। হাইওয়ে ব্রিজের ক্ষেত্রে আমাদের ডব্লিউএসএমটা ওয়ার্কিং স্ট্রেস মেথডটা ইউজ করা হয়, এবং চিমনি, এই সমস্ত জায়গায় কিন্তু এখনও মেনলি এটা পরীক্ষা এমসিকিউ দেয় যে আমাদের ডব্লিউএসএম মেথড কোথায় ইউজ করা হয়, যে লিকুইড রিটেনিং স্ট্রাকচার্স লাইক ড্যাম, ব্যারেজ, এই সমস্ত জায়গায় কিন্তু এখনও ডব্লিউএসএম মেনটেন করা হয়, ঠিক আছে। তারপর আছে পারমিসিবল স্ট্রেস, যে বললাম ইন ওয়ার্কিং স্ট্রেস মেথড দ্য স্ট্রেসেস আর মেটেরিয়ালস আর নট এক্সিডেড beyond their permissible values and the permissible stress in a given by, তাহলে পারমিসিবল স্ট্রেস কি, এই যে বললাম লিমিটিং স্ট্রেংথ, যেটাকে আমাদের ইল্ড স্ট্রেংথ বলা হচ্ছে, লিমিটিং স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। ইন কেস অফ স্টিল রেনফোর্সমেন্ট দ্য লিমিটিং স্ট্রেংথ ইজ এইদার ইল্ড স্ট্রেস 0.2% অফ প্রুফ স্ট্রেস অ্যাজ কেস মে বি। এটা আমরা আগের দিনকে ডিসকাস করেছি যে আমরা স্টিলের ক্ষেত্রে 0.2 প্রুফ স্ট্রেসটা কী। অ্যান্ড ফর কংক্রিট দ্য লিমিটিং স্ট্রেংথ ইজ ক্রাসিং স্ট্রেংথ অফ কম্প্রেশনস। And the factor of safety in case of the tensile reinforcement, যেটা 1.82 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ দেয় পরীক্ষায়, যে আমাদের স্টিলের ক্ষেত্রে কত কনসিডার করা হয়, 1.82,
সেই জন্য আমাদের পারমিসিবল টেনসাইল স্ট্রেস কত হয়, সিগমা এসটি। কী দিয়ে নোটেশন করা হয়, সিগমা এসটি দিয়ে। আমাদের অ্যাকচুয়াল এফওয়াই হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ দ্য স্টিল, আর সিগমা এসটি হচ্ছে আমাদের পারমিসিবল স্ট্রেস, যেটা হচ্ছে এফওয়াই বাই 1.82, দেখো 0.55 আসবে। ফর কংক্রিট দ্য ফ্যাক্টর অফ সেফটি ইজ হায়ার দ্যান স্টিলস, এটাও পরীক্ষা এমসিকিউ দেয় যে আমাদের ডব্লিউএসএ মেথডে কার বেশি থাকে ফ্যাক্টর অফ সেফটি, যেটা হচ্ছে কংক্রিটের বেলায়। কেন, সেটা আগের দিন ডিসকাশন করেছি। দিস ইজ সো বিকজ কংক্রিট ইজ সাফার ফ্রম দ্য হায়ার ডিগ্রি অফ দ্য ভেরিয়েবিলিটি রিগার্ডিং its strength and properties than steels, and which is produced under well controlled conditions. And the factor of safety for flexural compressive is 3. ফ্লেক্সার কম্প্রেসের বেলায় ফ্যাক্টর অফ সেফটি কত কনসিডার করা হচ্ছে, আমার 3 কনসিডার করা হচ্ছে, এবং আমাদের ডিরেক্ট কম্প্রেসিভ যখন কনসিডার করা হচ্ছে তখন সেটা হচ্ছে 4 কনসিডার করা হচ্ছে। অ্যান্ড থাস দ্য পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট অ্যান্ড ফ্লেক্সারাল কম্প্রেশনস সিগমা সিবিসি হচ্ছে 0.33 এফসিকে, আর আমাদের সিগমা সিসি হয় 0.25 এফসিকে। কি ফ্লেক্সারাল কম্প্রেশনটা কি, ডিরেক্ট কম্প্রেশনটা কি, সেটা আমরা আগের দিন ক্লাসে সব ডিসকাশন করেছি, আর এখানে বলছি না। তাহলে এবার দেখো এখানে একটা টেবিল আছে যে পারমিসিবল স্ট্রেস ইন কংক্রিট অ্যান্ড স্টিল রিইনফোর্সমেন্ট। যদি আমাদের গ্রেড অফ কংক্রিট M20 হয়, তাহলে সিগমা সিবিসি কত হবে, আমাদের মেনলি কাজ হচ্ছে সিগমা সিবিসিকে নিয়ে, আমাদের সিগমা সিসিকে নিয়ে কিন্তু কোনো রকম কাজ নেই। বেন্ডিং কম্প্রেশন মানে কি, যে আমাদের একটা বিম আছে, এই বিমে যখন আমার ট্রান্সভার্স লোড যখন পড়ছে তখন এর কীরকমভাবে বেন্ড হবে, আমার এইরকমভাবে বেন্ড হবে, এরকমভাবে। এই ওপরের পোর্শনটা হচ্ছে আমার কম্প্রেশন, আর নিচের পোর্শনটা কি হচ্ছে, টেনশন। তাহলে এই যে উপরে কম্প্রেশনটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে বেন্ডিং কম্প্রেশন, ফ্লেক্সারাল বেন্ডিং কম্প্রেশন, ফ্লেক্সারাল বেন্ডিং না, বেন্ডিং কম্প্রেশন, ঠিক আছে। তাহলে এই বেন্ডিং কম্প্রেশনের বেলায় আমার ফ্যাক্টর অফ সেফটি নেওয়া হচ্ছে আমার 3। আর যখন আমাদের ডিরেক্ট কম্প্রেশন মানে হচ্ছে আমার একটা কলম আছে, কলমের ক্ষেত্রে আমার কম্প্রেসিভ লোড দিচ্ছি, এর ফলে আমার কম্প্রেসিভ যে স্ট্রেসটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কম্প্রেশন। এটা হচ্ছে আমাদের সিগমা সিবিসি কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশনস, আর এটা সিগমা সিসি কংক্রিট ইন ডিরেক্ট কম্প্রেশনস। এবার তাহলে M20 যদি হয়, 20কে তুমি 3 দিয়ে ভাগ করো, কত হবে দেখো, এই টেবিলটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে। কংক্রিট ইন ডিরেক্ট কম্প্রেশনস তো হবে না, 2.8 কী করে হবে, 2.8 হবে না, এটা কংক্রিট ইন ডিরেক্ট কম্প্রেশনস 2.8 হবে না, 20কে আমার 3 দিয়ে ভাগ করতে হবে। এই ভ্যালুগুলো সব কোনো কারণে ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে 6.67, 2.8 তো হবে না। বেন্ডিং কম্প্রেশন সিবিসি 5, এইটা ঠিক আছে, 5, 6, 8, 9, 10 এগুলো ঠিক আছে, বাট এগুলো ডাটাগুলো ভুল আছে, আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। M20কে যদি আমি করি তখন 6.67, M25কে 3 দিয়ে ভাগ করো, 25 ডিভাইডেড বাই 3, 8.33, এটার ক্ষেত্রে হবে 8.33। M30 ক্ষেত্রে হচ্ছে 10, 35 ক্ষেত্রে 35 ডিভাইডেড বাই 3, 11.67, আর 40 ক্ষেত্রে 3, 13.33। এগুলো হচ্ছে আমাদের বেন্ডিং কম্প্রেশনস,
আর একটা হচ্ছে ডিরেক্ট কম্পারেশনের ভ্যালুগুলো ঠিক আছে, দেখো 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের সিগমা সিবিসি কত হবে, যে আমাদের এফসিকে যেটা থাকবে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করব, আর আমাদের সিগমা সিসি কত হবে, যেটা আমাদের এফসিকে থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার হচ্ছে পারমিসিবল স্ট্রেস ইন স্টিলস, এটা কোথায় আছে, এটা আমাদের টেবিল নাম্বার 22-তে আছে, IS 456/2000 যদি দেখি টেবিল নাম্বার 22-তে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে। কি বলছে দেখো, একটা মাইল ছিল হচ্ছে এপি 250, মিডিয়াম টেনসাইল স্টিলস সিটিপি না HYSD হাই স্ট্রেন্থ ডিফর্ম বাম্পস আর এপি 500, এবং এগুলোর ক্ষেত্রে কত বলেছিলাম আমার ফ্যাক্টর অফ সেফটি কত নেওয়া হয় 1.8। বাট এখানে একটা ব্যাপার আছে, যে এখানে একটা ডায়ার উপর একটা ব্যাপার আছে। কি বলছে দেখো, টেনসাইল স্ট্রেন্থ আপ টু 20 mm যদি হয় তখন 250কে 1.8 দিয়ে ভাগ করো, দেখো 138.8, সেটাকে আমি 140 কনসিডার করছি। আর এই HYSD বার মানে হচ্ছে আমার 415, 415কে 1.8 দিয়ে ভাগ করো, দেখো 228, সেটাকে আমি 230 কনসিডার করছি। সেমভাবে যখন ডায়াটা যখন বেড়ে যাচ্ছে 20 mm যখন বড় হয়ে যাচ্ছে তখন সেটা 140 হচ্ছে না 130 হচ্ছে, বাট এখানে বাকিগুলো আমার সব ঠিকই থাকছে। তাহলে মনে রাখবে যখন আমাদের সিগমা এসটি যখন আমাদের বার করতে হচ্ছে পারমিসিবল স্ট্রেস ইন টেনসাইল স্ট্রেস ইন স্টিল, সেটা হচ্ছে আমাদের গ্রেড যেটা থাকবে সেটাকে আমি 1.8 দিয়ে ভাগ করবো, করে যেটা পাবো সেটি হচ্ছে আমার এটা। কি বলছে, স্পেসিফাই দ্য পারমিসিবল স্ট্রেসেস ইন স্টিল রেকমেন্ডেড ফর ভেরিয়াস স্টিল গ্রেডস আর বার ডায়ামিটার্স অ্যান্ড টাইপ অফ স্ট্রেস which is given below, and the above table factor of safety of steel 1.8 and this is much lower than the concrete। এই যে পরীক্ষা কিন্তু এমসিকিউতে কোশ্চেন এসছে তোমাদের, যে কার ফ্যাক্টর অফ সেফটি বেশি হয়, কংক্রিটের না স্টিলের, অবশ্যই কিন্তু আমার কংক্রিটের কিন্তু বেশি হয়, ডিউ টু দ্য বেটার কোয়ালিটি কন্ট্রোল ডিউরিং দ্য প্রোডাকশন অফ দ্য স্টিলস। এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, তো একবার আগে বলে দিচ্ছি যে আমাদের কংক্রিটটা কোথায় হয়, কংক্রিটটা হচ্ছে আমাদের সেখানে হেটারোজিনিয়াস মেটেরিয়াল, সেখানে দেখো সিমেন্টের হয়তো কোয়ালিটি এক নাও থাকতে পারে, সব এগ্রিগেটের হয়তো কোয়ালিটি একই নাও থাকতে পারে, সেই কারণে এটা হচ্ছে বেশি ভালনারেবল মানে কি বেশি ভ্যারি করতে পারে, সেই কারণে এখানে ফ্যাক্টর অফ সেফটি বেশি দামে কমিয়ে রাখা হয়। বাট স্টিলের ক্ষেত্রে কী হয়, যেহেতু সেটা আমার মানে আমাদের প্রোডাকশান হাউসে তৈরি হচ্ছে বা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ে তৈরি হচ্ছে, সেখানে আমার এটাখানে এতটা ভালনারেবল প্রপার্টি শো করবে না, সেই কারণে ওখানে ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে আমার কম, এবং কংক্রিটের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আমার বেশি। নেক্সট আসছে মডুলার রেশিও, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্স। এ দেখো এইখানে এগুলো ঠিক আছে, 5, 7, 8.5, 10, 11.5, এইটা ঠিক আছে, ওটা ভুল হয়ে গেছে। তাহলে M15 জন্য হচ্ছে 5, এখানে যেটা করলাম 20, এটা 6.67 ধরা হচ্ছে না, এটা 7 ধরা হচ্ছে, এটা 7। M25 জন্য হচ্ছে 8.5, এটা 8.33 না, এটা 8.5। M30 জন্য 10, M35 হচ্ছে দেখো 11.5, কী ছিল 11.67, এটা 11.5। আর M40 হচ্ছে আমার 13, এটা 13.33 না 13, এটা মনে থাকে জানো, ঠিক আছে। এবার আসছে মডুলার রেশিও। মডুলার রেশিওর কাজ কি, আমরা এই ওয়ার্কিং স্ট্রেস মেথডে যে সেকশান নিয়ে আমরা ডিজাইন করি সেটাকে বলা ট্রান্সফর্মড সেকশান। ট্রান্সফর্মড মানে আমরা কি হয়, কংক্রিটের এরিয়াটাকে ইকুইভ্যালেন্ট টু স্টিল এরিয়াতে কনভার্ট করি, অথবা স্টিল এরিয়াটাকে ইকুইভ্যালেন্ট টু আমার কংক্রিট এরিয়াতে ট্রান্সফার করি। এই যে ঘটনাটা, এটা কি বলে ট্রান্সফর্ম সেকশন, দেখতে হবে একটু পরে। দেখো কি বলেছে, দ্য ইলাস্টিক থিওরি স্ট্রাকচার হ্যাভিং দ্য ডিফারেন্ট মেটেরিয়ালস আর মেড ইকুইভ্যালেন্ট টু ওয়ান কমন মেটেরিয়ালস। তাহলে ইলাস্টিক থিওরি কি বলছে, ইলাস্টিক থিওরি বলছে যে ডিফারেন্ট মেটেরিয়ালসটাকে আমাদের তো যখন একটা আমরা আরসিসি করছি সেখানে আমাদের ডিফারেন্ট মেটেরিয়ালস থাকছে, স্টিল থাকছে, কংক্রিট থাকছে, সেইটাকে ডিফারেন্ট মেটেরিয়ালস আর মেড ইকুইভ্যালেন্ট টু ওয়ান কমন মেটেরিয়াল। তাহলে এটাই হচ্ছে ইলাস্টিক থিওরির, এবং এটাকে তো আমাদের ইলাস্টিক মেথড তো বলা হয়, ওয়ার্কিং স্ট্রেস মেথড আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক মেথডস। এই ইলাস্টিক থিওরির থিওরিটাই হচ্ছে যে যদি আমার একটা স্ট্রাকচার বিভিন্ন মেটেরিয়ালসে তৈরি হয়, সেটা আমার একটা কমন মেটেরিয়ালে আমাকে ট্রান্সফার করতে হবে। অ্যান্ড ইন দিস রেনফোর্সড কংক্রিট স্ট্রাকচার্স দ্য কংক্রিট অ্যান্ড রেনফোর্সড স্টিলস আর দেয়ারফোর কনভার্টেড ইনটু ওয়ান মেটেরিয়ালস, and this is done by the transforming using to the modular ratio.
তাহলে আমাদের মডিউলার রেশিওর মেন কাজটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মডিউলার রেশিওর কাজ হচ্ছে যে কোনো একটা হেটারোজিনিয়াস মেটেরিয়ালকে বা ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালস দিয়ে তৈরি কোনো স্ট্রাকচারকে আমার যে কোনো একটা কমন মেটেরিয়ালে কনভার্ট করার জন্য আমার মডিউলার রেশিও ইউজ হয়, হুইচ ইজ দ্য রেশিও অফ মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অ্যান্ড কংক্রিট। এটা যে সবসময় যে স্টিল অ্যান্ড কংক্রিট হবে সেটা নয়, মডিউলার রেশিও এখানে আমি কি বলছি, মডিউলার রেশিও, যেটাকে আমাদের ছোটো হাতের এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইলাস্টিসিটি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। সবসময় যে এইটাই হবে তা না, মডুলার রেশিওর মেন আক্ষরিক মিনিংটা হচ্ছে দুটো মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও বিটুইন টু ডিফারেন্ট ইলাস্টিক মডুলাস। সেটা কংক্রিট ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে হায়ার, যার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি সেটা উপরে থাকবে, যার মডুলাস অফ ইলাস্টিসিটি কম সেটা হচ্ছে নিচে থাকবে। রেশিও বিটুইন টু ডিফারেন্ট ইলাস্টিক মডুলাস, সেটা স্টিল কংক্রিট হতে পারে, স্টিল উড হতে পারে, কংক্রিট উড হতে পারে, যা ইচ্ছা। মনটা কথা হচ্ছে মডুলার রেশিও হচ্ছে এমন একটা টার্ম, শুধু যে আরসিসিতে ইউজ হয় তা না, কিন্তু আরও অন্য জায়গায় ইউজ হয়, যেটা মেনলি আমাদের ইউজ হয় একটা কমন মেটেরিয়ালে আমরা ট্রান্সফার করার জন্য বা ট্রান্সফর্ম বা ইকুইভ্যালেন্ট সেকশানে কনভার্ট করার জন্য। তাহলে কিসের জন্য? ইট ইজ ইউজড টু কনভার্ট দ্য ইকুইভ্যালেন্ট সেকশান। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, আছে নোটে আছে। ইকুইভ্যালেন্ট সেকশান মানে কি, ওই যে আমি সাপোজ মনে করো স্টিলের এরিয়াটাকে আমি কংক্রিট এরিয়া কনভার্ট করতে চাইছি, তাই তখন সেটা কী সেকশান হবে, হচ্ছে আমার ট্রান্সফর্ম সেকশনস। এবং ওই যে পরিমাণ রেইনফোর্সমেন্ট যেটা কাজ করতো সেটাই সেই পরিমাণে আমাকে কংক্রিট তৈরি করতে হচ্ছে, বা যে পরিমাণ কংক্রিট এরিয়াকে আমি স্টিলে কনভার্ট করছি সেই সমতুল্যাঙ্ক, সেই জন্য সেটাকে বলে ইকুইভ্যালেন্ট সেকশন, সমতুল্যাঙ্ক। দেখো এবার কী আছে এখানে, মডুলার রেশিও এম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, হোয়ার ইএস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অ্যান্ড ইসি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। ঠিক আছে, এবার শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট যেটা কত হয়, ই ইকুয়ালস টু 5000 রুট এফসিকে। আমাদের শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট দুটো হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। এইখানে যেটা হয়, এখানে কি হয়, এখানে যে ভ্যালুটা হয় 5000 রুট ওভার এফসিকে, পরীক্ষা কোশ্চেন আসছে, ঠিক আছে, 5000 রুট ওভার এফসিকে, দিস ইজ দ্য শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি। আর লং টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে শর্ট টার্ম যেটা আছে এটাকে যদি আমি ইসি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এটাকে যদি ইসিআর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ইসিআর ইকুয়ালস টু ইসি বাই 1 প্লাস থিটা। এই থিটাটা কি, থিটাটা হচ্ছে আমার ক্রিপ স্ট্রেন। ক্রিপ বলে একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি সেটা, যেটা সাস্টেন লোডের জন্য হয়। এই যেমন আমি মনে করো এইখানে আমি এই ক্যালকুলেটারটাকে ধরে আছি, ঠিক আছে, এই ক্যালকুলেটারটাকে ধরে আছি, যত আমার সময় যাবে তত কী হবে, হাতটা আস্তে আস্তে কিন্তু এরকমভাবে আমার কিন্তু নামবে, ঠিক আছে, এরকমভাবে নামবে। কেন? কারণ একটা লোডকে ধরে থাকার জন্য সাস্টেন লোডের জন্য কিন্তু একটা ডিফরমেশন হয়, সেই ডিফরমেশনটা কি বলে, ক্রিপ, ডিউ টু আমার ডেড লোড অথবা সাস্টেন লোডের জন্য হয়। এবং যখন আমার লং টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি বার করতে হবে তখন কিন্তু সেখানে আমাকে এই ক্রিপ কোএফিসিয়েন্ট, যেটাকে থিটা আইএস কোডে আমাদের আছে, এর ভ্যালু হয় 7 দিন, 28 ডেজ এবং 1 ইয়ার, এই ভ্যালুটাই কিন্তু কনসিডার করতে হবে। দেখো কি বলেছে এবার, দ্য শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি 5000 root over FCK is in Newton per millimeter square, where FCK is the characteristic strength of concrete. However, the short term modulus of does not take into account of the effects of the creep. এই যে বললাম
ক্রিপকে কোনো রকম কনসিডার করে না, অ্যান্ড শ্রিঙ্কেজকেও কোনো রকম কনসিডার করে না, অ্যান্ড আদার লং টার্ম এফেক্টস, and the creep and long term effects goes into continuously deforming the elements during the whole life of the RC structures, and in effect the lower of the modulus of pilastrine in concrete. According to the modular ratio is not computed m equals to ES by ECR, rather we use m is equal to 280 by 3 sigma CBC. This value m partially takes into account the long term effects shrinkage and creep. Very important. তাহলে দেখো আমরা কি বললাম, তাহলে একটা মডুলার রেশিও কি, যেটা হচ্ছে আমার ইসিআর ইসি বাই 1 প্লাস থিটা। এবার আমরা নর্মাল মডুলার রেশিও কি দেখলাম, যে হচ্ছে একটা এইটা ইএস বাই ইসি, এটা কখন হবে, এটা হচ্ছে আমার ফর শর্ট টার্মের বেলায় এম ইকুয়ালস টু ইএস বাই ইসি, ঠিক আছে, এইটা আমার কখন ফর শর্ট টার্ম। আর যদি ফর লং টার্ম হয় তখন এই ইসিটা কী হয়ে যাবে, ইএস বাই ইসি বাই 1 প্লাস থিটা। এবার এই থিটাটা ওপরে চলে যাবে, তাহলে ইএস ইন্টু 1 প্লাস থিটা ডিভাইডেড বাই ইসি, এটা হচ্ছে ফর লং টার্ম। এবার এই লং টার্মটাকেই আমাকে আরেক রকমভাবে লেখা যায় 280 বাই 3 সিগমা সিবিসি। আমরা যেখানে আমরা মডুলার রেশিও বার করতে চাইবো ওয়ার্কিং স্ট্রেস মেথডে, এইখানে অঙ্কগুলোয়, সেখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করে করব, যেটা হচ্ছে 280 বাই 3 সিগমা সিবিসি। এটা কিন্তু এইটা থেকেই এসছে, এবং এইখানে আমার হ্যাভ টেকেন পার্সিয়ালি ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ। ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজটাই কি পার্সিয়ালি কিন্তু কনসিডার করেছে। আমরা কিন্তু এই ফর্মুলাটা আমাদের ডব্লিউএসএমে যে কোনো মেথডে, ডব্লিউএসএমে যখন আমাদের মডুলার রেশিও বার করতে বলবে কোনো একটা গ্রেড অফ কংক্রিটের ক্ষেত্রে, তখন আমরা কী করে বার করব, এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করব। যেমন তোমাকে যদি বলে দেয় এখন, এই যে আমাদের এখানে এই টেবিলটা বানানো আছে, গ্রেড অফ কংক্রিট সিগমা সিবিসি মডুলার রেশিও, এই যে মডুলার রেশিওর ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছে, M15 মডুলার রেশিও হচ্ছে আমাদের 18.67। কী করে পাচ্ছে, ফর M15 আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে বললাম, M ইকুয়ালস টু 280 বাই 3 সিগমা সিবিসি। এবার M15 সিগমা সিবিসি কত পাবো, সিগমা সিবিসি যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি ভাগ করতে হবে 5, 15 বাই, মানে পুরোটাই কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, পুরোটাই ক্যালকুলেটিভ, 15 বাই 3 5। তাহলে এবার 280 ডিভাইডেড বাই 3 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 280 বাই 15, দেখো কত আছে, 18.67। তাহলে আমার M15 জন্য মডুলার রেশিও কত হবে, 18.67। M20 এর জন্য কত হবে, সিগমা সিবিসি কত বললাম 7, 6.67 হচ্ছে, সেটা 7 হিসেবে কনসিডার করছে। তাহলে M ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 280 ডিভাইডেড বাই 3 ইন্টু 7, মানে 280 বাই 21, 280 ডিভাইডেড বাই 21, 13.33। ঠিক আছে, এই যে এইখানে এরকমভাবে আমার পুরো টেবিলটা করে দেওয়া আছে। M15 জন্য 18.67, 20 জন্য 13.33, 25 জন্য 10.98, এরকমভাবে টোটালটা বানানো আছে। তাহলে এই ছিল আমাদের মডুলার রেশিও। তাহলে বলো মডুলার রেশিও কমপ্লিট, বোঝা গেছে? কমেন্ট করো, যারা দেখছো তারা কমেন্ট করো, মডুলার রেশিও বোঝা গেছে? যারা দেখছো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, এবং যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, তাহলে ভিডিওটা আরও অনেকে দেখতে পারে। ঠিক আছে, নেক্সট চলো আসছি ট্রান্সফর্মড সেকশনস। তাহলে আমরা মডুলার রেশিওটা দেখলাম, এবং আমরা আগেই দেখেছি যে আমাদের এখানে যা সেকশন নিয়ে কাজ হয় সেটা হচ্ছে ট্রান্সফর্মড সেকশন অথবা ইকুইভ্যালেন্ট সেকশনস। দেখি সেই জিনিসগুলো কী। এবার কিন্তু আমাদের
ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে। টেবিল নম্বরটা আইএস কোডের কত নম্বরটা টেবিলটা বলে দিন। আইএস কোডের যেটা হচ্ছে 22, যে এই যে টেবিল 22 IS 456/2000, এই আমাদের স্টিলের যে স্ট্রেংথ সেইটা শুধু আছে। এরপর আসছে ট্রান্সফর্মড সেকশনস। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ট্রান্সফর্মড সেকশন, দেখো ট্রান্সফর্ম সেকশনটা কি, যে আমাদের স্টিলটাকে কংক্রিটে কনভার্ট করা। এই আছে, এটা হচ্ছে আমাদের কি উইথ বি, এইটা আমাদের কি ডেপথ, এফেক্টিভ ডেপথ ডি। এখানে আমরা কি স্টিলগুলো ইউজ করছি, সরি ডিটা আমি ভুল দেখিয়েছি, ডিটা এইখানে না, ডিটা হচ্ছে যে আমার এখান থেকে, আর এটা হচ্ছে আমার ডি ড্যাশ, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, এটাকে আমাদের এএসটি, এরিয়া অফ স্টিল, এএসটি, ঠিক আছে। এবার ট্রান্সফর্ম সেকশন মানে কি, আমাকে এই স্টিলটাকে আমাকে কংক্রিটে কনভার্ট করতে হবে। এই স্টিলের যে এরিয়াটা থাকবে সেই এরিয়ার রেসপেক্টে আমাকে এখানে কংক্রিটের এরিয়া প্রোভাইড করতে হবে। দিস ইজ দ্য আমার ট্রান্সফর্ম সেকশন। দেখো এবার সেটা দেখবো আমরা কি করে করি। দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে এই যে সেকশনটা আমি পেলাম, দিস ইজ কল্ড কি হবে, ট্রান্সফর্মড সেকশন। কি বলেছে এখানে দেখানো, ইন ওয়ার্কিং স্ট্রেস মেথডস অফ ডিজাইন স্ট্রেস এন্ড রিলেশনস ইজ লিনিয়ার অ্যান্ড হিন্স দ্য ইলাস্টিক থিওরি ইজ অ্যাপ্লিকেবল। তাহলে ইলাস্টিক থিওরি কখন অ্যাপ্লিকেবল করা যাবে, ইলাস্টিক থিওরি হচ্ছে যখন লিনিয়ার হবে, এবং ইলাস্টিক থিওরিটা কি, যে আমাদের হেটারোজিনিয়াস মেটেরিয়াল যদি হয় সেটাকে আমার একটা কমন মেটেরিয়ালে আমি ট্রান্সফার করবো। দিস ইজ দ্য হচ্ছে আমার ইলাস্টিক থিওরি। বাট ফর্মুলা অ্যাপ্লিকেবল টু ইলাস্টিক থিওরি ক্যান নট বি ডিরেক্টলি অ্যাপ্লাইড ইন দ্য সেকশনস বিকজ সেকশন ইজ নট হোমোজিনিয়াস। তাহলে ফর্মুলা কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেকশনটা হোমোজিনিয়াস না। তাহলে আমাকে হোমোজিনিয়াসে কনভার্ট করতে হবে। অ্যান্ড দ্য ইকুইভ্যালেন্ট হোমোজিনিয়াস সেকশনস অর ট্রান্সফর্ম সেকশনস, তাহলে ট্রান্সফর্ম সেকশনসের নাম কি, ইকুইভ্যালেন্ট হোমোজিনিয়াস সেকশনস অথবা ট্রান্সফর্ম সেকশন। মানে ট্রান্সফর্ম কেন বলা হচ্ছে, কারণ সেটা স্টিলের এরিয়াটাকে আমি কংক্রিটের এরিয়ায় কনভার্ট করছে, সেই কারণে ট্রান্সফর্ম বলা হচ্ছে। এবং ইকুইভ্যালেন্ট হোমোজিনিয়াস সেকশনস, কারণ হোমোজিনিয়াস মানে কি, আমি স্টিলটা থাকছে না, স্টিলটা আমার কংক্রিটে কনভার্ট হয়ে যাচ্ছে। is obtained by replacing the steel area by an equivalent area of same modulus of elasticity as concrete. তাহলে ট্রান্সফর্ম সেকশন কাকে বলছি, এই যে এখানে আমার তোমার স্টিলের যে এরিয়াটা আছে এএসটিটা, সেটা আমার এএসসিতে আমার কনভার্ট হচ্ছে, ঠিক আছে। সেটা কি বলা হচ্ছে আমার ট্রান্সফর্ম সেকশনস। এবার এটা আমরা কি করে করছি, দ্য ইকুইভ্যালেন্ট এরিয়া শুড বি লোকেটেড অ্যাট দ্য সেন্ট্রয়েডাল অফ স্টিলস। মানে এই যে আমি স্টিলটা আছে, দেখো এখানে ছবিটা যেটা করলাম, এখানে যে স্টিলটা আছে সেখানেই কিন্তু আমি কংক্রিটের এরিয়াটা কিন্তু ড্র করেছি। এমন নয় যে স্টিলের এরিয়া থেকে আমার কংক্রিটের এরিয়াটাকে তুলে দিয়েছি বা নামিয়ে দিয়েছি, সেটাই বলছে এখানে। দ্য ইকুইভ্যালেন্ট এরিয়া শুড বি লোকেট অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ স্টিলস, ডেভেলপ দ্য সেম স্ট্রেন অ্যাজ স্টিল এরিয়া, ডেভেলপ দ্য সেম ফোর্স ইন দ্য স্টিল। মানে আমার স্টিল যে পরিমাণ আমার ফোর্স নিত, কংক্রিটও কিন্তু সেই পরিমাণই আমাকে ফোর্স নিতে হবে। এমনটা আমি করলাম না যে স্টিল আমার যে পরিমাণ ফোর্স নিত সেটাকে আমি কমেই কংক্রিট আমার দিলাম, সেরকম না। ট্রান্সফর্ম সেকশন মানে হচ্ছে, যেমন সাপোজ মনে করে একটা এক্সাম্পল যদি দিই, আমরা 100 কেজি লোড আমরা 4 জনের বই নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার 4 জনের মধ্যে হয়তো কেউ মোটা আছে, কেউ রোগা আছে। আমি বললাম না না, মোটা রোগা হলে চলবে না, সবাইকে একই নিয়ে যাব, একই রকমের লোক চাই। তখন আমি দেখলাম ওই 4 জনের জায়গায় আমার হয়তো 2 জনই হয়ে গেল, আমি একই রকম মানুষ 2 জনকে দিচ্ছি, আমি 100 কেজি লোড নিয়ে যেতে পারি। দিস ইজ দ্য ট্রান্সফর্ম সেকশনস। যে লোডটা ক্যারি করবে সেই লোডটা আমার একই হতে হবে, এবং আমার
যে মেম্বারগুলোকে আমি ইউজ করবো সেই মেম্বারগুলো আমার হোমোজিনিয়াস যেন হয়, একই টাইপের যেন হয়, আলাদা টাইপের যেন না হয়। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য ট্রান্সফর্ম সেকশনস। এবার কি আছে এখানে, এফ এস টি যেটা হচ্ছে স্ট্রেস ইন স্টিল অ্যাকচুয়াল, এফ সি স্ট্রেস ইন ইকুইভ্যালেন্ট এরিয়া, এ এস হচ্ছে স্টিল এরিয়া, এসি হচ্ছে ইকুইভ্যালেন্ট এরিয়া মানে কংক্রিটের, এম হচ্ছে মডুলার রেশিও। কী করে হচ্ছে এটা দেখো, আমরা মডুলার রেশিও মানে কি জানি, এম মানে ইএস বাই ইসি, যেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল বাই কংক্রিট। এবার ইএস মানে কি জানি আমরা, স্ট্রেন মানে স্ট্রেস মানে কি জানি, স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, আবার স্ট্রেস মানে কি জানি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু স্ট্রেন ইন্টু ই। দেখো এবার স্ট্রেন আমার কি বলেছিল, দুটোর ক্ষেত্রে তো সমান, স্ট্রেনটা কি সমান, তাহলে স্ট্রেন মানে আমি কি লিখতে পারি, স্ট্রেন মানে সিগমা বাই ই লিখতে পারি কি, স্ট্রেন মানে সিগমা বাই ই, এটা লেখা যেতে পারে। কারণ এই যে থিওরিটা দেখো এখানেই লেখা আছে যে দ্য ডেভেলপ দ্য সেম স্ট্রেন অ্যাজ স্টিল এরিয়া, মানে আমার কম্প্রেসিভের করতে যা স্ট্রেন হবে কংক্রিটের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে কিন্তু সেম একই স্ট্রেন হবে। তাহলে স্ট্রেন ইকুয়ালস টু স্ট্রেস বাই ই। তাহলে আমি এখান থেকে ইএস ইকুয়ালস টু কি লিখতে পারি, ইএস এর জায়গায় লিখতে পারি স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস ইন স্টিল ডিভাইডেড বাই স্ট্রেন, আর এটা স্ট্রেস ইন কংক্রিট ডিভাইডেড বাই স্ট্রেন, দুটো স্ট্রেনই সেম, তাহলে স্ট্রেন স্ট্রেন কেটে গেল। আবার স্ট্রেস ইন স্টিল মানে কি, পি বাই এরিয়া অফ স্টিল, আর এটাও পি বাই এরিয়া অফ কংক্রিট। এবার এখানে দেখো লোডটাও বলে দিয়েছিল আমার ইকুয়াল, ডেভেলপ দ্য সেম ফোর্স ইন দ্য স্টিল, মানে কংক্রিটও যে আমার ফোর্স নেবে স্টিলও সেটাই নেবে। তাহলে এখানে কি হয়ে গেল, পিপিও কেটে গেল, তাহলে তখন কি হয়ে যেতে পারে ইস এসি বাই এ এস। তাহলে এম ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এ সি ডিভাইডেড বাই এ এস। তাহলে আমি এ সি যদি বার করতে চাই তাহলে এম ইন্টু এ এস, বোঝা গেল। দিস ইজ দ্য আমার মেন থিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্টস। তাহলে আমি একটা এখান থেকে আমি বেসিক কনক্লুশন আমার কি এলো, তাহলে এরিয়া অফ কংক্রিট ইকুয়ালস টু মডুলার রেশিও ইন্টু এরিয়া অফ স্টিল। বেসিক জিনিস দেখো, ভাবলেই ক্লিয়ার হয়ে যাবে। আমার স্ট্রেংথ কে বেশি নিতে পারে, স্টিল বেশি নিতে পারে। এবার মডুলার রেশিও দেখো ইএস বাই ইসি, তাহলে আমার মডুলার রেশিওর ভ্যালু কিন্তু অলওয়েজ একের থেকে বড়, কারণ ওপরে থাকছে হায়ার মডুলাস অফ ইলাস্টিসিটি, নিচে থাকছে লোয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডুলার রেশিওর ভ্যালু কিন্তু অলওয়েজ আমার বেশি, একের থেকে বেশি। তাহলে আমার এরিয়া অফ কংক্রিট আর এরিয়া অফ স্টিল, স্টিল হচ্ছে বেশি পরিমাণ আমার লোড নিতে পারে, কংক্রিট হচ্ছে কম পরিমাণ লোড নিতে পারে। তার এবার স্টিলের এরিয়াটাকে যদি আমি কংক্রিটের এরিয়া কনভার্ট করি, একদম বেসিক জিনিস দেখো, এ হচ্ছে স্টিল, আমি যদি এখানে একটু প্র্যাকটিক্যালি বোঝাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এরিয়া অফ স্টিল, এটা হচ্ছে এরিয়া অফ কংক্রিট। এরিয়া অফ স্টিল হচ্ছে আমার একা 10টা রসগোল্লা খেতে পারে, এরিয়া অফ কংক্রিট কতগুলো রসগোল্লা খেতে পারে, 3টে। আমি বললাম এই 10টা রসগোল্লা খেতে পারে, তাহলে কতজনকে আমার লাগবে, এরিয়া অফ কংক্রিটের 3 জনকে লাগবে, তাই না। সেই জন্যই দেখো আমার যখন এখানে আমি এসি করছি তখন এম ইন্টু এএস হচ্ছে, এরিয়া অফ স্টিলকে আমার বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এরিয়া অফ কংক্রিট, কারণ এ তো লোড কম নিতে পারে, এ তো লোড বেশি নিতে পারে, বাট এরিয়ার রেসপেক্টে কী হবে, এবার এর তো আবার এরিয়া ছোটো, এরিয়া এ তো এইরকম ছোটো, এইরকম ছোটো অবস্থায় 5 কেজি লোড নিতে পারে, আর এইরকম বড় অবস্থায় 5 কেজি লোড নিতে পারে। এবার তাহলে যদি আমি এইটাকে যদি আমি বাড়াতে চাই তাহলে এর সাথে কি বড় ফ্যাক্টর গুণ করতে হবে, দেখো মডুলার রেশিও গুণ হয়ে গেছে। তাহলে আমি এরিয়া অফ কংক্রিট যখন আমি বার করবো তখন মডুলার রেশিও এরিয়া অফ স্টিলের সাথে আমি গুণ করে দেবো, ব্যাস তাহলেই আমি পেয়ে যাবো। এবার স্ট্রেস যদি বার করতে চাই, স্ট্রেস যদি হয় তখন কী হবে, স্ট্রেসের রেসপেক্টে। তাহলে এবার এখান থেকে আমি যদি স্ট্রেসের রেসপেক্টে আসি দেখো, তাহলে আবার এম ইকুয়ালস টু কি, ইএস বাই ইসি। এখান থেকে কী লিখতে পারি, স্ট্রেস বাই এপসাইলন, বাট স্ট্রেস
বাই কংক্রিট এপসাইলন। তাহলে এবার এপসাইলন স্ট্রেন যদি কেটে যায় তাহলে এম ইকুয়ালস টু সিগমা এস বাই সিগমা সি। তাহলে কংক্রিটের স্ট্রেস ইজ ইকুয়াল টু সিগমা এস বাই এম। স্ট্রেসের রেসপেক্টে যদি বলি তখন হচ্ছে আমাকে মডুলার রেশিও দিয়ে আমার ভাগ করতে হচ্ছে, কারণ দেখো কংক্রিটের স্ট্রেস তো আমার কম, স্টিলের স্ট্রেস তো বেশি। তাহলে বেসিকে আমি কমে কী করে কনভার্ট করবো? মডুলার রেশিও ভাগ করে, কারণ মডুলার রেশিও বলে একের থেকে বেশি। তাহলে এখান থেকে এই দুটো কনক্লুশানে এলাম যে যখন আমি এরিয়ার রেসপেক্টে বলবো এসি, এরিয়া অফ কংক্রিট, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মুখস্থ করলে কিন্তু গুলিয়ে যাবে। তাহলে মডুলার রেশিও এরিয়া অফ স্টিলের সাথে গুণ করবো না ভাগ করবো, তাহলে এম ইন্টু এএসটি, ব্যাস গুণ করে দেবো। কারণ এরিয়া অফ স্টিলটা ছোটো হয়, সেই ছোটো হয়ে বেশি লোড নিতে পারে, আর কংক্রিট বড় হয়ে কম লোড নিতে পারে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট করতে গেলে কী হবে? ছোটো এরিয়াটাকে বড় করতে হবে, তাহলে মডুলার রেশিও গুণ করতে হবে। স্ট্রেস, কংক্রিটের স্ট্রেস কী হবে? কম, স্টিলের স্ট্রেস কি? বেশি, ফলে আমার সেখানে মডুলার রেশিও দিয়ে ভাগ করে দেবো। এই দুটো হচ্ছে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? এই দুটোই এখানে তোমার করে দেওয়া আছে। ফর ইকুয়ালিটি অফ দ্য স্ট্রেন অ্যান্ড স্টিল, যদি স্ট্রেনটাকে যদি ইকুয়াল করে দিই তাহলে কী হবে? এফ ওয়াই বাই ইসি ইকুয়ালস টু এফ সি বাই ইসি। সেখান থেকে এই যা এফ সি ইজ ইকুয়াল টু এফ এস বাই এম, মানে আমি এখানে যেটা করলাম আর কি। যা আমার স্ট্রেস যদি আমি কনসিডার করি, তাহলে কংক্রিটের স্ট্রেস হচ্ছে আমার স্টিলের স্ট্রেস ডিভাইডেড বাই মডুলার রেশিও। আর যদি এখানে আমি এরিয়ার রেসপেক্টে করি তখন কংক্রিটের এরিয়া হচ্ছে স্টিলের এরিয়ার সাথে আমার মডুলার রেশিও গুণ, একটাই মডুলার রেশিও গুণ হচ্ছে, একটাই মডুলার রেশিও ভাগ হচ্ছে। বলো এটুকু ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি ট্রান্সফর্ম সেকশন কী করে কনভার্ট করব? তাহলে এখানে যদি আমার এই যে এসটিটাকে যখন আমি এসিতে কনভার্ট করলাম, তাহলে এখানে কী হয়ে যাবে? এম ইন্টু এএসটি, ঠিক আছে? দিস ইজ দ্য আমার ট্রান্সফর্ম সেকশনস। মানে যখন আমি এই এসিটাকে আমি বার করলাম, স্টিলটাকে যখন আমি কংক্রিটে কনভার্ট করে দিলাম, তখন সেটা কী হয়ে গেল? এম ইন্টু এএসটি। কারণ আমার এরিয়াটা তাহলে তখন কী হলো? বেড়ে গেল। কারণ স্টিল তো আমার ছোটো অবস্থায় বেশি লোড নিয়ে নিচ্ছে, কংক্রিট তো অত ছোটো অবস্থায় বেশি লোড নিতে পারে না। তাহলে আমায় কী করতে হবে? কংক্রিটের এরিয়া বাড়াতে হবে, কারণ মডুলার রেশিও গুণ করতে হবে, ব্যাস গল্প শেষ। বল এটুকু ক্লিয়ার? ট্রান্সফর্ম সেকশানের পোর্শনটা ক্লিয়ার হলো? এটাই কিন্তু ডব্লিউএসএম এর মেন ফান্ডা, আর কিচ্ছু না। যারা দেখছো বলো, যদি অসুবিধা হয় কোনো জায়গায় বলো, আবার রিপিট করছি। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ব্যাস নেক্সট এগোবে। আবার পুরো ক্লিয়ার তো? কোনো ডাউট নেই তো? যদি কোনো ডাউট থাকে মেসেজ করতে পারো। শুধু একাই সৌরভই মেসেজ করছে, বাকিটা কি কেউ দেখছো না? রিপ্লাই করো। হ্যাঁ একদম সব রেডি আছে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের তো বলেছি এমন নোট প্রোভাইড করে দেবো যেখানে তোমার কোনো কিছু অসুবিধা হবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এমসিকিউ, ব্রড সব নোটের শেষে আমাদের, যেমন তোমাদের মডিউল 1 নোটটা দেখালাম, নোটের শেষেও এখানে আমাদের যে নোট আছে সেই নোটের শেষে তোমাদের সেমিস্টারে ঠিকই কোশ্চেন আসে, নিউমেরিক্যাল এখানে সমস্ত করে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের সেই নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের এই সাকসেস পয়েন্টের নোট যদি তোমাদের কাছে থাকে, তোমাদের কেউ আটকে রাখতে পারবে না, এটুকু বলতে পারি। এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, আজকে করাবো একটা অঙ্ক, আর এখানে একটা অঙ্ক নেক্সট দিনের জন্য রইল। না সব ক্লাস ইউটিউবে হবে না, এখন ইনিশিয়ালি স্টার্টিং হচ্ছে বলে ইউটিউবে চলছে আরসি স্ট্রাকচারস, বাট কিছু কিছু ক্লাস থাকবে এবং রেকর্ডেড এখানে থাকবে না। লাইভ ক্লাস হয়তো ইউটিউবে সব ক্লাস হবে না, পার্সিয়ালি ক্লাস হবে। আর তোমার আমাদের সমস্ত কিছু রেকর্ডেড নোট সমস্ত কিছু অ্যাপে পাওয়া যাবে, অ্যাপে অ্যাভেলেবেল হবে। চেষ্টা করবো ইউটিউবে যতগুলো লাইভ ক্লাস করানো যায়। দেখো এবার এখানে আছে, ইন ফ্লেক্সারাল ডিজাইনস ইট ইজ অ্যাজিউম দ্যাট কংক্রিট ইন টেনশন ইজ এফেক্টিভ, হিন্স বিম ইজ ট্রান্সফর্মড অ্যাজ ফলোজ। যেটা আমি করলাম, এরকম ডি ছিল এফেক্টিভ ডেপথ,
তারপর এখানে বি উইথ ছিল উইথ নিউট্রাল অ্যাক্সিস, এখানে ট্রান্সফর্ম টু এম ইন্টু এএস, যেটা এখানে হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, উইথ হচ্ছে বি। দিয়ে আমার যখন ট্রান্সফার করলাম এম ইন্টু এস হয়ে গেল। এবার কি বলছে, নোট দ্যাট দ্য এফেক্টিভ ট্রান্সফর্ম এরিয়া ইজ কম্পোস্ট কংক্রিট এরিয়া in compressions and concrete area is MAST and located at the centroid of the steel area. তাহলে কি হচ্ছে, নোট দ্যাট দ্য এফেক্টিভ ট্রান্সফর্মড এরিয়া ইজ কম্পোস্ট অফ কংক্রিট এরিয়া ইন কম্প্রেশনস। তাহলে ট্রান্সফর্ম এরিয়া কী হয়ে যাচ্ছে, কংক্রিট এরিয়া কম্প্রেশনস অ্যান্ড কংক্রিট এরিয়া ইন MAST ইন লোকেটেড অ্যাট দ্য সেন্ট্রাল এরিয়া, যেগুলো বলে দিলাম আর কি। এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মডুলার রেশিও m into 3 sigma CP is applicable for the tension reinforcement only and for compression reinforcement, এই যে for compression reinforcement modular ratio taken as 1.5 into m, মানে for compression reinforcement মানে কি, যখন আমরা ডাবলি রেনফোর্স বিম করবো, আজকে আমরা দেখবো সিঙ্গলি রেনফোর্স ডাবলি রেনফোর্স কী ব্যাপার। ডাবলি রেনফোর্স যখন আমরা করব সেখানে আমাদের মডুলার রেশিও কত কনসিডার করা হয়, যেটা হচ্ছে 1.5 m, মানে সিঙ্গলির বেলায় যা মডুলার রেশিও হবে ডাবলির বেলায় কিন্তু তার থেকে বেশি হবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। দিস ইজ বিকজ, কেন এটা হয়, দিস ইজ বিকজ লং টার্ম এফেক্ট অফ ক্রিপ অ্যান্ড সিঙ্কেজ অফ কংক্রিট অ্যান্ড নন লিনিয়ারিটি অফ হায়ার স্ট্রেন্থ ইন কংক্রিট results is much larger compressive stress in compression steels than those indicated by the linear elastic theory using the normally specialized value of the m. আর কি বললো মানেটা বুঝে নেওয়া যাক। দিস ইজ বিকজ, কেন 1.5 m হচ্ছে, long term effect of the creep and shrinkage of concrete and non linearity at higher strength in concrete, তাহলে মেনলি ক্রিপ এবং শ্রিঙ্কেজের জন্য হচ্ছে, এবং নন লিনিয়ারিটি অফ হায়ার স্ট্রেন্থ, এই যে আমরা কংক্রিটের কত স্ট্রেন হয় কত স্ট্রেস হয় সেগুলো সব ডিসকাশন করেছিলাম। রেজাল্টস ইন মাচ লার্জার কম্প্রেসিভ স্ট্রেস, এইগুলোর ফলে কী হচ্ছে, কম্প্রেসিভ স্ট্রেস আমার বেড়ে যাচ্ছে ইন কম্প্রেশনস, এইগুলোর ফলে আমার কম্প্রেসিভ স্ট্রেস রেজাল্টস ইন দ্য লার্জার ইন কম্প্রেসিভ স্ট্রেস ইন কম্প্রেশন স্টিলস। সেই কারণে মডুলার রেশিও যখন কম্প্রেশনটা একটু টেনশন সাইডে না, আমরা ডাবল রেনফোর্স আমরা দেখবো, কম্প্রেশন রেনফোর্স মানে যখন আমাদের বেন্ডিংটা করলাম ডায়াগ্রামটা, ফ্লেক্সারাল কম্প্রেশনটা কোথায় হচ্ছিল, ওপরে হচ্ছিল, আর টেনশনটা নিচে হচ্ছিল। এবার এখানে আমার কি হলো, আমরা এখানে যেটা করলাম মডুলার রেশিও m ইকুয়ালস টু ওইটা শুধুমাত্র টেনশন রেনফোর্সমেন্ট অনলি, যখন এখানে লেখা আছে ইন ফ্লেক্সারাল ডিজাইনস ইট ইজ অ্যাজিউম দ্যাট টেনশন ইজ এফেক্টিভ হিন্স বিম ইজ ট্রান্সফার্ড এস ফলোজ, এই যে 280/3 sigma C অ্যাপ্লিকেবল ফর টেনশন রেনফোর্সমেন্ট অনলি। এটা টেনশন রেনফোর্সমেন্টের বেলায় কিন্তু আমরা 280/3 sigma CBC করব, বাট যখন আমার কম্প্রেশন রেনফোর্সমেন্ট হয়ে যাবে তখন এই মডুলার রেশিওটাকে আমার টেনশনের জন্য যেটা আসবে সেটার 1.5 টাইমস করতে হবে। কেন মডুলার রেশিও আমার বেড়ে গেল, মডুলার রেশিও বেড়ে গেল মানেটা কি, মডুলার রেশিও বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিলটা ভালো করে জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, শুধু পড়লেই কিন্তু হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবে কিন্তু আমার কাজে লাগবে। দেখো আমি যখন এইখানে আমি করছি, এইখানে এটা আমার স্টিলের এরিয়া আছে, যখন এটাকে আমি ট্রান্সফর্মডে কনভার্ট করছি তাহলে এর রেনফোর্সমেন্টের এরিয়াটা কীরকম হলো, এইটা রেনফোর্সমেন্টের এরিয়া হলো, এটা কত হয়ে গেল m ইন্টু AST, ঠিক আছে। তাহলে m এর ভ্যালুটা কিসের ওপর ডিপেন্ড করছে, m হচ্ছে আমার ES/EC, তাহলে m এর ভ্যালু বাড়া মানে আমার ES এর ভ্যালু তো ফিক্সড, ECর ভ্যালু হচ্ছে কমছে, ইসির ভ্যালু কি হচ্ছে কমছে, ইসির ভ্যালু কমা মানে কি, মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু কমা মানে কি, ইসি মানে কি স্ট্রেস বাই স্ট্রেন, ই মানে কি স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে ই এর ভ্যালু কমছে মানে কি আমার স্ট্রেনের ভ্যালু বেড়ে যাচ্ছে, অথবা আমার এই স্ট্রেসের ভ্যালু কমছে, তবে আমার ই এর ভ্যালু কমবে, নয় স্ট্রেনের ভ্যালু বাড়বে নয় আমার সিগমার ভ্যালু স্ট্রেসের ভ্যালু কমবে, তবেই আমার ইয়ের ভ্যালুটা কমবে। এবার ইয়ের ভ্যালু কমা মানে এম এর ভ্যালু বাড়া। এবার যখন আমি এই রেনফোর্সমেন্টে যখন কম্প্রেশন সাইড আমি ইউজ করছি, আমি করবো ডাবলি রেনফোর্স করবো, সিঙ্গলি ডাবলি সব দেখবো, যখন এটাকে যখন আমি এখানে আমি করছি তখন এখানে যদি আমি এরিয়াটা যদি বাড়াতে চাই তখন কিন্তু আমার এর এরিয়াটা আরও বেড়ে যাবে।
এর যা এরিয়া ছিল এর এরিয়ার থেকে এর এরিয়াটা কিন্তু আরও বেড়ে যাবে, কারণ এখানে হচ্ছে আমার এ সি ইকুয়ালস টু এম ড্যাশ ইন্টু এ এস সি। এম ড্যাশ মানে কত 1.5 এম এ এস সি, মানে এখানে যা এরিয়া তার থেকে এই এরিয়াটা বেড়ে গেল। কেন হলো এটা? কম্প্রেসিভ সাইডে যখন করলাম তখন কেন হলো? কারণ এই যে দেখো লেখা আছে এখানে, দিস বিকজ দ্য লং টার্ম এফেক্ট ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ অফ কংক্রিট অ্যান্ড লন লিনিয়ারিটি অ্যান্ড হায়ার স্ট্রেনস। এই যে বললাম হায়ার স্ট্রেন, আমি বলেই দিলাম এখানে স্ট্রেনের ভ্যালু যেহেতু বেড়ে যাচ্ছে আমার ইসির ভ্যালু কমে যাচ্ছে, যে ইসির ভ্যালু কমে যাচ্ছে তখন এম এর ভ্যালু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, একদম পুরো কনসেপ্ট রুট লেভেল থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমার কেন যখন আমার কম্প্রেশন রেনফোর্সমেন্টে হচ্ছে কেন তখন আমার 1.5 mm করছি, মডুলার রেশিও কেন বেড়ে যাচ্ছে? কারণ সেখানে ক্রিপ সিঙ্কেজ কাজ করছে। ক্রিপ সিঙ্কেজ কার হয়? কংক্রিটের হয়, এবং সেই কারণে লন লিনিয়ারিটি এর হায়ার স্ট্রেন বেশি হয়ে যাচ্ছে, মাচ লার্জার কম্প্রেসিভ স্ট্রেস ইন কম্প্রেশনস। স্ট্রেন বেশি হওয়া মানে স্ট্রেস আমার বাড়বে, সেই কারণে আমার মডুলার রেশিওটা আমার 1.5 mm হচ্ছে। নেক্সট আসছে অ্যাজাম্পশনস। আমাদের ডব্লিউএসএম করতে গেলে আমাদের কিছু অ্যাজাম্পশনস আমাদের ফলো করতে হয়। কী কী অ্যাজাম্পশনস আছে? দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস আর মেড ফর এ সেকশনস রেজাল্টিং বেন্ডিং মোমেন্ট ইন ইলাস্টিক থিওরি। দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস আর মেড ফর এ সেকশনস রেজিস্টিং বেন্ডিং মোমেন্ট ইন ইলাস্টিক থিওরি। কী কী? অ্যাডেশন অফ কংক্রিট টু স্টিল ইজ পারফেক্ট উইদিন দ্য ইলাস্টিক লিমিট অ্যান্ড দ্য স্টিল। অ্যাডেশন অফ কংক্রিট টু স্টিল মানে কংক্রিট আর স্টিলের মধ্যে যে অ্যাডেশন, একটা কোহেশন একটা হচ্ছে অ্যাডেশন। যখন ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল যখন থাকছে তখন সেটাকে অ্যাডেশন বলছে, অ্যাডেসিভ, আর যখন সেম থাকছে তখন সেটাকে বলছে কোহেসিভ। অ্যাডেশনস অফ কংক্রিট টু স্টিল ইজ পারফেক্ট উইদিন দ্য ইলাস্টিক লিমিট অফ স্টিল। ইট মিনস মানেটা কি? তার মানে দুটোর মধ্যে বন্ডটা আমার ঠিকঠাক হবে। ইট মিনস ইফ এ কংক্রিট মেম্বার উইথ রেনফোর্সমেন্ট বার্স এমবেডেড ইন ইট, যদি আমার রেনফোর্সমেন্ট বার যদি কংক্রিটের মধ্যে ঢোকানো হয়, দ্য স্ট্রেন ইন্ডিউস দ্য ফাইবার্স অ্যাজ ওয়েল অ্যাজ কংক্রিট অ্যাজ ওয়েল অ্যাজ দোজ স্টিলস আর সেমস। ইট উইল হ্যাপেন অনলি ইফ দ্য কংক্রিট অ্যান্ড স্টিলস আর ফুললি বন্ডেড টুগেদার। If the bond is not there, the concrete will not be able to pull the steels bar with it. In such cases, the entire pull will be borne by concrete and steel bar will remain the unstressed. তাহলে যদি বন্ডটা যদি ঠিকঠাকভাবে না কাজ করে, তাহলে যখন লোড পড়বে আমার কংক্রিটে হয়তো স্ট্রেস হয়ে যাবে, বাট স্টিলে হয়তো কিছু পড়বে না। বাট যদি আমার দুটো অ্যাডেসিভ যদি থাকে, কংক্রিট যখন বাড়বে তখন স্টিলও আমার বাড়বে, বা কংক্রিট যদি ছোটো হয় তখন স্টিলও ছোটো হবে। And this may result the breakdown the members due to the weakness of the concrete in tensions, and concrete will slip over the steel bars. If the bonded between concrete and steel is perfect, the entire pull will borne by steel and bar and the concrete cracks. The entire pull will be borne by the steel bar after concrete cracks, and develop the transforming stresses from the concrete and steels of concrete. Is necessary that exists a perfect bond between the two materials. তাহলে আমাদের দুটো মেটেরিয়ালসের মধ্যে কিন্তু বন্ড অ্যাডেশনটা কিন্তু পারফেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক কাজ করবে না। নেক্সট, অ্যাট এনি এক্সপ্লেন সেকশনস বিফোর বেন্ডিং রিমেন্স প্লেন আফটার বেন্ডিংস। মানে এটা কীরকম ব্যাপার? সাপোজ এই যে আমি বিমটা ড্র করেছিলাম, এর যদি কোনো একটা সেকশন যদি কনসিডার করি, ক্রস সেকশন কীরকম দেখতে পাবো? এরকম দেখতে পাবো বিফোর বেন্ডিং। এবার যখন আমার বেন্ডিং যখন হয়ে গেল, বেন্ডিং হয়ে যাওয়ার পর কীরকম দেখতে পাবো? এরকমভাবে বেন্ডিং হয়ে গেল। এবং এখনও যদি আমি কোনো একটা সেকশানকে কনসিডার করি, ক্রস সেকশানকে, এখানে যদি সেকশান কাটি, সেটাকে কিন্তু আমি এইরকম ক্রস সেকশানই দেখতে পাবো। মানে বিফোর বেন্ডিং আমার যা ছিল, আফটার বেন্ডিং কিন্তু সেটাই কাজ করবে, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হবে না। ঠিক আছে, সেটাই এখানে আমার বলেছে। The assumption means that the strain in concrete and steels at any point in section is proportional to the distance from the neutral axis. এই যে জিনিসটা, modulus of elasticity of concrete remains in the same at all stresses do not change with the duration of the stress. মানে ইসির ভ্যালু, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, ইসির ভ্যালু কিন্তু আমার সবসময় কিন্তু সেম থাকবে, কখনো কিন্তু চেঞ্জ কিন্তু হবে না।
The assumption is not quite correct as the elastic modulus of concrete changes with age, quality of concrete and intensity of stress. আমরা দেখতে পেয়েছি যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট দুটো আছে, একটা হচ্ছে ইসি এবং একটা হচ্ছে ইএস। যে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট দুটো আছে, একটা হচ্ছে তোমার শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম মানে কোনগুলো? ওই যেটা ছিল তোমার 500√/fck, আর লং টার্ম কোনটা ছিল 500√/fck বাই 1 প্লাস থিটা। সেই জন্য বলছে দিস অ্যাজাম্পশন ইজ নট কোয়াইট কারেক্ট অ্যাজ দ্য ইলাস্টিক মডুলাস অফ কংক্রিট চেঞ্জেস উইথ এজ অ্যান্ড কোয়ালিটি অফ কংক্রিট অ্যান্ড ইন্টেন্সিটি অফ স্ট্রেস, but the formula for designs work derived on the basis of the changing modulus would be too complicated to be used in practice, as in that the case of the bending stress diagrams for a sections will not be linear, and through the strain diagrams will be triangular and the stress diagram will be the sum of the other shapes. So পরে আমরা দেখব for ordinary design work the assumption justified adopted and since it does not introduce large errors. কারণ এটা এই যে প্রথমেই বলা হলো, কারণ এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি বলা হচ্ছে সেম, বাট এটা সেম তো থাকে না, আমার চেঞ্জ হয়ে যায় না। তারপর কি বলছে, টেনশনস ইজ বর্ন এন্টায়ার বাই দ্য স্টিল। আমার যে সেকশানে যে আমার টেনশন যেটা পড়ে সে টেনশনটা পুরোটাই আমার স্টিল নেয়। আমি বেন্ডিং কম্প্রেশনে কি দেখালাম, একটা উপরের পোর্শনটা কম্প্রেশন হয়, এটা কি কম্প্রেশন হচ্ছে, আর নিচেরটা আমার কি টেনশন হচ্ছে। তাহলে এই পুরো টেনশনটা কে নিচ্ছে, এটা আমার স্টিল নিচ্ছে। কোনো রকমভাবে কংক্রিট কিন্তু কোনো টেনশন কিন্তু নিচ্ছে না। কি বলছে, দিস অ্যাজাম্পশন ইজ নট কোয়াইট কারেক্ট, এটাও পুরোটা কারেক্ট না, সেই কারণেই আমার ডব্লিউএসএম কিন্তু উঠে গেছে। ঠিক আছে, দেখো অ্যাজাম্পশন দিয়েছে আবার ওরাই বলছে কারেক্ট না, সেই কারণেই আমাদের এই ডব্লিউএসএম মেথডটা এখন ইউজ করা হয় না, এখন যা হয় এলএসএম হয়। Tension is borne entirely by steels. This assumption is not quite correct as much as concrete is also capable taking in tensions up to a certain limit. যে কংক্রিট কিন্তু টেনশন নেয় আপ টু সার্টেন লিমিট অ্যান্ড অ্যাকচুয়ালি শেয়ার্স দ্য টেনসাইল স্ট্রেসেস উইথ স্টিল ইন প্র্যাকটিস, but its share is so small that it can safely be neglected for convenience and simplicity design work. In the fibers below the neutral planes where the tensile stress in concrete is more than its strength, মানে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি হয়ে যায়, আমার তো টেনসাইল স্ট্রেংথটা আছে, সেখানে কংক্রিটের স্ট্রেংথের থেকে কিন্তু বেশি আসে। ইট ক্র্যাকস ইন ডাজ নট টেক্স এনি টেনসাইল স্ট্রেস। আমাদের মেনলি কম্প্রেশনটা কোথায় হয়, ওপরে হয়, আর টেনশনটা নিচে হয়। নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা হচ্ছে আমার কম্প্রেশনস এবং নিউট্রাল অ্যাক্সিসের নিচেটা হচ্ছে আমার টেনশন। তাহলে ওটাই বলতে চাইছে যে কংক্রিট তো কম্প্রেশন নিতে পারে, টেনশন তো নিতে পারে না। তাহলে যখনই আমার নিউট্রাল অ্যাক্সিস নিচে চলে যাবে তখন টেনসাইল স্ট্রেস তৈরি হবে, যেটা কম্প্রেসিভ স্ট্রেস অফ কংক্রিটের থেকে বেশি। তখন আমার কী হয়ে যাবে, কংক্রিট হচ্ছে আমার ক্র্যাক করে যাবে। আমাদের একটা পরীক্ষা কোশ্চেন দেয় যে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ কত টাইমস হয়, যেটা হচ্ছে 1/10 টাইমস। ঠিক আছে, যদি আমাদের M30 একটা যদি কংক্রিট হয়, M30 কংক্রিট, তাহলে এখানে এফসিকের ভ্যালু কত হবে, 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এফসিকে, মানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট, মানে কংক্রিট কম্প্রেসিভ নিতে পারবে 30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেখানে আমার টেনসাইল কত নিতে পারবে, এফসিআর ফ্লেক্সিয়ারের যে ভ্যালুটা হয় সেটা 0.7 √/fck। তাহলে কত হচ্ছে দেখো, √/fck মানে √30 ইন্টু 0.7 মানে 3.83। দেখো ওই 1.10 টাইমস হয়ে গেল। ঠিক আছে, সেই কারণে টেনসাইল স্ট্রেংথ কিন্তু কংক্রিট নিতেই পারে না। ফলে কী হবে, যে আমার নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেই টেনসাইল স্ট্রেংথটা তৈরি হবে তখন কী হবে, জিনিসটা আমার ক্র্যাক করে যাবে, সেটাই এখানে বলেছে আর কি। In the fibers below the neutral planes where the tensile stress in concrete is more than the strength and it cracks, and does not take any tensile stress. So it is only
Small portions of the concrete near the neutral axis, it bears the tensile stress and is not much effective in resisting the moment. তাহলে টেনসাইল স্ট্রেসটা কত দূর নিতে পারে, যে আমার এই পর্যন্ত, এই নিউট্রাল অ্যাক্সিসের কিছুটা নিচেই, এই যে নিউট্রাল অ্যাক্সিসের কিছুটা অংশ, এই জোনটুকু হয়তো আমার টেনসাইল স্ট্রেস নিতে পারে, তারপর কিন্তু আর এফেক্টিভ কাজ করে না। ফলে আমার যেটা টেনসাইল স্ট্রেসটা তৈরি হচ্ছে সেটা কি নেবেটাকে, আমার এইরকম তো ডায়াগ্রামটা হয়, স্ট্রেস ডায়াগ্রামটা, এটা এখানে এরকম হয় না, আমরা দেখব, আমরা এতে ড্র করেছি এইরকম স্ট্রেস ডায়াগ্রামটা হয়। এটা হচ্ছে এটা কোথায় ছিল আমাদের, বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস, ঠিক আছে, সলিড মেকানিক্সে ছিল। এইখানে আমার কি টোটাল কম্প্রেশন, সেটা হচ্ছে টোটাল টেনশনস। তাহলে এই যে টেনশনটা তৈরি হচ্ছে এই অংশটুকু শুধু কংক্রিট নিতে পারে, তাহলে বাকি টেনশনটা কে নেবে, বাকি টেনশনটা হচ্ছে আমার স্টিল নেবে। সেই জন্যই আমার ধরে নেওয়া হয় যে টেনসাইল স্ট্রেস টেকেন বাই কংক্রিট ইজ নেগলেক্টেড। অ্যান্ড Besides the shrinkage of concrete induces the tensile stress in concrete and reduces the capacity as appreciable share of the tensile stress. এবার যে শ্রিঙ্কেজের জন্য, শ্রিঙ্কেজের মধ্যেও জন্য আমার টেনসাইল স্ট্রেস তৈরি হচ্ছে। এবার শ্রিঙ্কেজের জন্য যখন আলাদা করে টেনসাইল স্ট্রেস তৈরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল যে টেনসাইল স্ট্রেস নিতে পারতো 1/10 টাইম, সেটাও আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। Thus assumptions therefore is justified. সেই জন্য আমার টেনশন ইজ বর্ন এন্টায়ারলি বাই দ্য স্টিলস, এটা কিন্তু একদম পারফেক্ট, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে কী কী আমরা এতক্ষণ পড়লাম, মেনগুলো। ফার্স্ট হচ্ছে আমার কংক্রিট এবং স্টিলের অ্যাডেশন ঠিক হতে হবে। একটা যে কোনো ক্রস সেকশনস বিফোর বেন্ডিং এবং আফটার বেন্ডিং, সেটা আমার তোমার পারপেন্ডিকুলার হবে। ইসির ভ্যালুটা থ্রু আউট দ্য পিরিয়ড সেম হবে, বাট এটা খুব একটা পারফেক্ট নয়, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। আর 4 নম্বরটা হচ্ছে যে টেনশনটা আমার পুরোটা কিন্তু স্টিল নেবে, কোনোটা কংক্রিট কিন্তু নেবে না। 5 নম্বর হচ্ছে দেয়ার ইজ আ নো ইনিশিয়াল স্ট্রেসেস ইজ স্টিল হোয়েন এমবেডেড ইন দ্য কংক্রিট। যখন স্টিলটাকে যখন আমি কংক্রিটের মধ্যে ঢোকাচ্ছি, তখন সেখানে কিন্তু আমার কোনো রকম স্টিলের মধ্যে স্ট্রেস জেনারেট করবে না, যেটা আমাদের প্রিস্টেজ কংক্রিট হয়। প্রিস্টেজ কংক্রিটে আমাদের কী হয়, আগে থেকে একটা কিন্তু স্ট্রেস জেনারেট করা থাকে, সেই জন্য প্রিস্টেজ আসছে। কি বলছে, দ্য অ্যাসাম্পশনস ফেয়ারলি ওয়েল রিয়েলাইজড in practice unless of the course the workmanship is defective and the initial stress in steels will limit its capacity and to bear a further tensile stress when used in reinforcement. তো মেনলি প্রথম চারটেই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্স, পাঁচেরটা খুব একটা না, বলতে পারো, অসুবিধা নেই। এইগুলো কিন্তু আমাদের অ্যাসাম্পশনস পরীক্ষায় কোশ্চেন দেয়। আমি যখন পরের নেক্সট ক্লাসে ডব্লিউএসএন যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন আমি নোটটা যখন আপলোড করব, তখন রেকর্ডেড ভিডিও তো আজকেই অ্যাপে আপলোড হয়ে যাবে, তখন কিন্তু দেখতে পাবে সমস্ত তোমাদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমি ইনক্লুড করে দেবো। ওখানে কিন্তু কোশ্চেন থাকে যে অ্যাসাম্পশন অফ ডব্লিউএসএমস, যেটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে, অনেকবার এসছে কোশ্চেনটা। নেক্সট আসছে এবার অ্যানালিসিস পার্ট, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করলাম আমার অ্যাসাম্পশনস, তাহলে কী কী আমরা প্রথম থেকে যদি হেডিংগুলো দেখি, প্রথম থেকে আমরা কী কী দেখলাম আজকে, ওয়ার্কিং স্ট্রেস মেথডের একটা জিনিসটা দেখলাম। তাহলে আমাদের ডিসকাশন টপিক টিল নাও কী হচ্ছে দেখে নিই, মেন ডিসকাশন টপিক যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং যেগুলো ইম্পর্টেন্স। ডিসকাশন টপিক ফার্স্ট তো একটু ইন্ট্রোডাকশানটা দেখলাম, যে ইন্ট্রোডাকশানটা কী আছে। 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশান, 2 নম্বর দেখলাম পারমিসিবল স্ট্রেস। পারমিসিবল স্ট্রেস বলতে গেলে কী বোঝায়, তারপর আর কি বললাম, পারমিসিবল স্ট্রেস, এগুলো সব ডিসকাশন হলো। মডুলার রেশিও বললাম, ট্রান্সফর্ম সেকশন পড়লাম, আর তারপর অ্যাসাম্পশন পড়লাম। 2 নম্বর হচ্ছে মডুলার রেশিও, শর্ট টার্ম লং টার্ম ডিটেলসে সব ডিসকাশন করলাম। তারপর হচ্ছে ট্রান্সফর্ম সেকশন, কী করে ট্রান্সফর্ম করব। আর 5 নাম্বার হচ্ছে আমার অ্যাসাম্পশন, কী কী অ্যাসাম্পশন আছে। নেক্সট এবার আমরা যাচ্ছি, বলো এত দূর কারো কোনো প্রবলেম নেই তো?
একমাত্র সৌরভই মেসেজ করেছে, আর কেউ মেসেজ করছে না, জানি না কেন, হয়তো তাদের ভালো লাগছে না বা তারা বুঝতে পারছে না, যাই হোক হবে। তোমাদের জন্যই কোনো রকম কোয়ারি থাকে আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি ক্লিয়ার করে দেবো। আমি আমার তরফ থেকে আমার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, এবং যদি বুঝতে পারো তাহলে একটা জানিয়ে দাও, সব ক্লিয়ার। তাহলে আমার নেক্সট, এবার মেন যে তোমাদের যেরকম অঙ্ক দেয় শুধু ফর্মুলা করে নিলে তো হবে না, আমাকে ফর্মুলাগুলো ডেরিভেশনগুলো জানতে হবে, সেটা আমরা স্টার্ট করব। বলো সব ক্লিয়ার তো যারা দেখছো? শুধু সৌরভ একাই কেন, বাকিরা আর কেউ কি মেসেজ করবে না? না বাকিরা বুঝতে পারছে না, যাই না, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? মানে কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, এমন তোমরা এটুকু মনে রাখবে যে আমরা বিটেক করছি, ডিপ্লোমার ক্ষেত্রে ফর্মুলা পড়ে নিলাম, ঠিক আছে, বাট বিটেকের ক্ষেত্রে যেন আমার পুরোপুরি রুট কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, মানে কনসেপ্টে যেন কেউ কোনো তলাতে না পারে। তুমি একটা জিনিস মুখস্থ করলে সেটা কিন্তু ভুলে যেতে পারো, বাট সেটা কনসেপচুয়াল যদি সেটা তোমার থাকে না, কোনো দিন ভুলবে না সবসময়, যে কোনো সাবজেক্ট। আর এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটার সাথে কিন্তু দেখো ইন্টারলিঙ্ক হয়ে আছে, প্রত্যেকটা জিনিস। মানে সিভিলে টোটাল আমাদের 4 বছরে 16টা আমরা সাবজেক্ট পড়বো, মানে ফার্স্ট ইয়ারটা বাদ দাও, 3টে বছরে কোর্স সাবজেক্ট আমাদের 16টা আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্ট ইন্টারলিঙ্ক, একটা টানতে গেলে অন্যটা খুলবেই। সুতরাং তোমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, আর কনসেপ্টে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু হোঁচট খেয়ে যাবে। এবং এটা তো আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল করার জিনিস, এটা তো থিওরিটিক্যাল পড়ার জিনিস না, এটা প্র্যাকটিক্যালি আমায় অ্যাপ্লাই করতে হবে। সুতরাং সেটাও একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, ওকে চলো তাহলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি? নেক্সট যেটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাসপেক্ট অফ ডিজাইন অফ আরসিসি বিমস। সিঙ্গলি রেনফোর্স রেক্ট্যাঙ্গুলার সেকশনস একটা আছে, আর একটা আছে ডাবলি রেনফোর্স রেক্ট্যাঙ্গুলার সেকশনস, ঠিক আছে, তোমাদের দুটোই আছে। আমি আজকে সিঙ্গলিটাকে নিয়ে ডিসকাস করছি, এখানে ডাবলি আজকে ডাবলিটা হয়তো হবে না, সিঙ্গলিটাকে নিয়ে ডিসকাশন করছেন, ডাবলিটা একটু বলে দেবো আর কি, ঠিক আছে। চলো তাহলে এবার হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাসপেক্ট অফ ডিজাইনস 6, এবং এটা হচ্ছে ফাইনাল। 6 নম্বর পয়েন্ট কি? অ্যানালিটিক্যাল অ্যাসপেক্টস অফ ডিজাইন। সৌরভ যে সাউন্ডের যে প্রবলেম বলছিল, সেটা কি সাউন্ডটা কি লো আছে না ঠিক আছে? এটাকে আমার চেঞ্জ করার দরকার আছে, না সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু যদি রেকমেন্ড করো তাহলে ভালো হয়, কারণ আমার কাছে একটা ডিভাইস আছে, এটা দিয়ে কি সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? না লো আছে, ডিভাইসটাকে চেঞ্জ করলে ভালো হয়। সাউন্ড রুমে ফ্যান চললে সাউন্ড, ঠিক আছে, আমি ডিভাইস চেঞ্জ করে দেবো, পরে নেক্সট ক্লাসে ডিভাইসটা চেঞ্জ করে দেবো, অসুবিধা হবে না। নেক্সট উইকে যখন ক্লাস নেবো তখন কিন্তু এটাকে পুরো চেঞ্জ করে দেবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি আছে, অ্যানালিটিক্যাল অ্যাসপেক্ট অফ ডিজাইন অফ আরসিসি সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার সেকশনস বলতে গেলে কী বোঝায়? আগে ফার্স্ট আমাকে জানতে হবে সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার সেকশনস। হোয়াট ইজ সিঙ্গলি রেনফোর্সড? সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার সেকশনস, এটাকে বোঝো।
হেডফোন ইউজ করলে সাউন্ডটাকে ক্লিয়ার হচ্ছে? হেডফোন ইউজ করা যায়, মানে ফ্যান চালালেই শুধু সাউন্ডটা লো হয়ে যাচ্ছে, তাই তো, শোনা যাচ্ছে না। দেখো, সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার সেকশনস আর ডাবলি কী হয়, আমাদের রেনফোর্সড কনসেপ্টটা এসছে কোথা থেকে, রেনফোর্সমেন্টটা কোথায় প্রোভাইড করা, এই তো একটা বিমের ক্রস সেকশনস, বিমের ক্রস সেকশনসের এইটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, আমার ওপরে পোর্শনটা কী হয়, কম্প্রেশন, ওপরেরটা কম্প্রেশন, নিচেরটা হচ্ছে টেনশন, ওপরেরটা কম্প্রেশন, নিচেরটা টেনশন, ঠিক আছে। তাহলে এবারই কম্প্রেশন তো কংক্রিট নিয়ে নিতে পারে, এটা নিয়ে কোনো আমার ডাউট নেই, কোনো প্রবলেম নেই। তাহলে কি দেখতে পেলাম যে আমার টেনশনটা কংক্রিট নিতে পারছে না, ফলে এখানে আমার কি করা হচ্ছে, টেনশন জোনে আমার রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হচ্ছে। সার্টেন একটা কভার মেনটেন করে, বটমে কভার, যেটাকে আমাদের ডি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডি ড্যাশটা কি, ডি ড্যাশ হচ্ছে আমার এফেক্টিভ কভার, বিটা কি, এটা হচ্ছে বি, বি স্মল বি হচ্ছে উইথ অফ বিম, আর এটা হচ্ছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি মানে কি, ওভারঅল ডেপথ, ওভারঅল ডেপথ, আর এটা হচ্ছে আমার স্মল ডি, স্মল ডি মানে কি আমার এফেক্টিভ ডেপথ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল ডি প্লাস ডি ড্যাশ, লেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার সিঙ্গলি রেনফোর্স বিম। সিঙ্গলি রেনফোর্স কনসেপ্টটা কি, যা আমার টেনশন জন্য, টেনশনটাকে রেজিস্ট করার জন্য আমার, আর এগুলো হচ্ছে এএসটি মানে হচ্ছে এরিয়া অফ টেনসাইল স্টিল। এবার ওপরে কংক্রিটের স্ট্রেসের জন্য আমাদের ডব্লিউএসএম মেথডে সিগমা সিবিসি বলা হচ্ছে, কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশন, কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশন, আর সিগমা এসটি হচ্ছে স্ট্রেসেস ইন টেনসাইল স্ট্রেসেস ইন স্টিল, পারমিসিবল টেনসাইল স্ট্রেস, কংক্রিট ইন বেন্ডিং পারমিসিবল স্ট্রেস, হ্যাঁ কথাটা বলতে হবে, পারমিসিবল compressive stress, permissible compressive stress in concrete in bending compressions, and a permissible tensile stress in steel, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিঙ্গলি, মানে মধ্যা কথা হচ্ছে আমার যখন একটা কংক্রিট সেকশানে এরিয়া অফ স্টিলটাকে যখন আমি টেনশন জন্য যখন আমি প্রোভাইড করছি, তখন সেটাকে বলা হচ্ছে আমার সিঙ্গলি রেনফোর্স সেকশন। সিঙ্গলি মানে আমি একটা সাইডে প্রোভাইড করছি, এবং একটা সাইড কোথায়, আমার শুধুমাত্র আমার টেনশন জোনে, ঠিক আছে। এবং ডাব্লিটা আমরা কখন ইউজ করব, যখন আমরা দেখব আমার ডেপথ যখন রেস্ট্রিক্টেড থাকবে, পরে দেখব ডেপথ যখন রেস্ট্রিক্টেড থাকবে, তখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডাব্লি রেনফোর্স সেকশনস, ঠিক আছে। সিঙ্গলিটাকে দেখা যাক। তাহলে এই হচ্ছে আমার সিঙ্গলি রেনফোর্স, তার মধ্যে নোটেশনগুলো সব দেখে নিলাম, ডি ড্যাশ, বি, ক্যাপিটাল ডি, স্মল ডি, এএসটি, সিগমা সিবিসি, সিগমা এসটি। দেখো এইখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেকশনস, সিঙ্গলি রেনফোর্স রেক্টাঙ্গুলার সেকশন। এটা আমার ছবিটা জানতে হবে, যেটা এই যে ছবিটা ড্র করেছিলাম, বি উইথ, ঠিক আছে, এএসটি, এখানে আমি ছবিটাকে ড্র করছি আবার একবার, এনএ মানে নিউট্রাল অ্যাক্সিস, উইথ হচ্ছে বি,
উইথ, আর কি আছে ডি ড্যাশ এটা হচ্ছে ডি, আর আর এখানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, যেটাকে আমাদের বলা হয় এক্স এ, এটা হচ্ছে এক্স এ, ঠিক আছে। অথবা কোথাও কোথাও অর এন এ দিয়েও রিপ্রেজেন্ট করে, এক্স এ দিয়েও রিপ্রেজেন্ট করে, অথবা এন এ, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস। তা বোঝা গেল। আর এটা তো এএসটি তো আছেই, এটা তো এএসটি। সমস্ত নোটেশনগুলো কমপ্লিট হলো। এটা কি বলেছে, এটা হচ্ছে আমার অরিজিনাল সেকশনস, এটা হচ্ছে অরিজিনাল সেকশন। বাট আমরা কী নিয়ে ডিসকাশান করব, আমরা ডব্লিউএসএম যখনই করব তখন কোন সেকশন নিয়ে ডিসকাশান করব বলে দেখি, বলে দিয়েছি অরিজিনাল সেকশন নিয়ে করলে হবে না, কোন সেকশন নেবো আমরা। ডব্লিউএসএম যখন আমরা কনসিডার করব তখন আমরা কোন সেকশন নিয়ে ডিসকাশান করব, অরিজিনাল সেকশন না তার কোনো আলাদা নাম আছে? তখন আমরা কোন সেকশন নিয়ে ডিজাইন করব যখন আমরা ডব্লিউএসএমে করব, তখন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মড সেকশনস, ঠিক আছে। তাহলে এবার এই যেখানে এএসটি ছিল সেটাকে আমায় কনভার্ট করতে হবে কিসে, আমার কংক্রিটে, এইটা হয়ে গেল আমার তখন ট্রান্সফর্মড সেকশনস। তখন এখানে এই এরিয়াটা কী হয়ে গেল, সেম একই জিনিস, আলাদা কিছু নেই, এম ইন্টু এ এস টি, এটা হচ্ছে ট্রান্সফর্মড সেকশন, ঠিক আছে। আমাদের সমস্ত কিছু অ্যানালিসিস কিন্তু আমাদের ডব্লিউএসএম এর ট্রান্সফর্মড সেকশনকে নিয়ে। এবার এটা হচ্ছে নর্মাল ট্রান্সফার সেকশনস। এবার স্ট্রেস ডায়াগ্রাম অন ট্রান্সফার সেকশনস। স্ট্রেস ডায়াগ্রামটা কীরকম হবে, আমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কেউ কিন্তু আমাকে একটু আটকে রাখতে পারবে না। সুতরাং অলওয়েজ আমায় ফোকাস রাখতে হবে আমার কনসেপ্টের ওপর। এটা কংক্রিট, স্ট্রেস এলো নিউট্রাল অ্যাক্সিস, তারপর এখান থেকে এটা হচ্ছে আমার স্টিলের, এবং স্টিলের স্ট্রেসটা কত দূর হবে আমার এই রেনফোর্সমেন্ট পর্যন্ত, নিচ পর্যন্ত কিন্তু না, ঠিক আছে। এইটা এখানটা আমার কত হবে, এটা স্টিল হওয়ার কথা ছিল, সিগমা এসটি হওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা ট্রান্সফর্ম সেকশন নিয়ে করছি তখন সেটা হয়ে যাবে সিগমা এসটি বাই এম, ওপরেরটা হবে সিগমা সিবিসি, ঠিক আছে। যেহেতু ট্রান্সফর্মডে করছি, যদি আমার এটা স্টিল থাকতো তখন শুধু সিগমা এসটি করতে পারতাম। আমি আগেই দেখালাম যখন আমি স্টিলকে যখন আমি কংক্রিটে কনভার্ট করছি, বার করা ছিল এই যে দুটো, প্রথমেই এই মডুলার রেশিও করানোর সময় করালাম। স্টিলকে যখন আমি কংক্রিটে কনভার্ট করছি তখন স্টিলের এরিয়াকে মডুলার রেশিও দিয়ে গুণ করতে হবে, আর স্টিলের স্ট্রেসকে মডুলার রেশিও দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার দুটো জিনিস আমি পেলাম। তাহলে এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম অন ট্রান্সফর্মড সেকশনস। স্ট্রেস ডায়াগ্রাম অন ট্রান্সফর্মড সেকশনস, ঠিক আছে। বলো এটুকু ক্লিয়ার তো? এই যে তিনটে ডায়াগ্রাম ড্র করলাম, একটা হচ্ছে অরিজিনাল সেকশনস, তারপর হচ্ছে ট্রান্সফর্ম সেকশন, ট্রান্সফর্ম সেকশনটা কী হলো, আর তারপর হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম অন ট্রান্সফর্ম সেকশনস। পুরো জিনিসটা ক্লিয়ার, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই এতে? তাহলে পরের অ্যানালাইসিসগুলো বুঝতে সুবিধা হবে, আর যদি এখানে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবে না, এটি হচ্ছে প্রবলেম। বলো সৌরভ, ক্লিয়ার তো? তার নেক্সট এগোই। নেক্সট কি আছে দেখো, এখানে সব নোটেশনগুলো দেওয়া আছে। সিগমা সিবিসি স্ট্রেস ইন কংক্রিট ইন বেন্ডিং অ্যান্ড এক্সট্রিম টপ ফাইবার, সিগমা এসটি স্ট্রেস ইন স্টিল ইন টেনশনস ইন সেন্ট্রয়েড অফ টেনশন স্টিলস, মডুলার রেশিও, উইথ অফ বিম, এফেক্টিভ ডেপথ। এফেক্টিভ ডেপথ মানে কি, ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য টেনশন স্টিল ফ্রম দ্য এক্সট্রিম কম্প্রেশন ফাইবার, এটা যেন মনে থাকে।
একটা হচ্ছে এই এফেক্টিভ ডেপথ, দেখো কম্প্রেশন ফাইবারের এক্সট্রিম থেকে আমার স্টিলের সেন্টয়েড পর্যন্ত, সেই পর্যন্ত যেটা সেটাকে বলা হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ। এক্স হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, জেড হচ্ছে লিভার আর্ম, আমি এখন আসিনি যেটা বলে দিই লিভার আর্মটা কি। এখান থেকে হচ্ছে আমার একটা জেড আছে, জেড আমার এটা তো আমার টোটাল তোমার কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, তাহলে টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কোথায় কাজ করবে, এইখানে যেটা হচ্ছে এর নিউট্রাল অ্যাক্সিসে। আমরা নিউট্রাল সিজি পয়েন্টে কাজ করে, নিউট্রাল সিজি পয়েন্ট মানে কি, যেখানে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্স বা টোটাল এরিয়া যে পয়েন্টে কাজ করছে, তাহলে সেই এখানে হচ্ছে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, এখানে টোটাল টেনসাইল ফোর্স কাজ করছে। এদের দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় আমার লিভার আর্ম, যেটা হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জেড। তাহলে জেড আমার কি শো করছে, জেড হচ্ছে আমার লিভার আর্ম। এবার দেখো এইটা যদি আমার এক্স হয়, এই ডিস্টেন্সটা যদি আমার এক্স হয়, নিউট্রাল অ্যাক্সিস আমি ধরে নিলাম এক্স এ, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এবার এইটা তো আমার ট্রায়াঙ্গেল, এইখান থেকে ট্রায়াঙ্গেলটার সিজি ডিস্টেন্স কত হবে বলো তো দেখি, এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটার সিজি ডিস্টেন্স কত হবে। ওভারঅল ডিস্টেন্সটা যদি আমার এক্স হয়, তাহলে এইখান থেকে আমার সিজি ডিস্টেন্সটা কত, কত হবে, এক্স এ বাই কত, একটা ট্রায়াঙ্গেলের সিজিটা ওইখান থেকে কত হবে, এক্স এ বাই 3, তাহলে এখান থেকে যেটা হবে এক্স এ ডিভাইডেড বাই 3। তাহলে এবার ওভারঅল ডিস্টেন্সটা ছিল আমার ডি, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি, ওপরটা হচ্ছে এক্স এ বাই 3, তাহলে লিভার আর্মের ডিস্টেন্স কী হয়ে যাবে, এইটুকু অংশের ডিস্টেন্সটা ডি মাইনাস এক্স এ বাই 3, ঠিক আছে। তাহলে লিভার আর্ম ইকুয়ালস টু হচ্ছে ডি মাইনাস এক্স এ বাই 3, ঠিক আছে। তাহলে জেড হচ্ছে লিভার আর্ম, এবং দেখো এটাকে আমি এই যে এক্স এটাকে, এটা তো ডি এরই একটা পার্ট, এক্স এ যে অংশ এটা তো ডি এর একটা পার্ট, তাহলে এই এক্স এটাকে আমি লিখতে পারি ডি মাইনাস কে ইন্টু ডি বাই 3। কে হচ্ছে একটা কি ফ্যাক্টর, কে হচ্ছে একটা ফ্যাক্টর, কারণ এই যে এক্স এটা তো ওভারঅলটা যদি আমার এক্স এ হয়, সাপোজ মনে করো এইটা হচ্ছে আমার 3 মিটার, তাহলে এখান থেকে যদি এটা যদি আমার 1 মিটার হয়, তাহলে আমি কি বলতে পারি 3/3 মানে 1, মানে এই 3-এর সাথে কিছু গুণ বা ভাগ করি তো আমার এই 1টা আসতে পারে। সেরকম এই যে ডি এর সাথে আমি ধরে নিলাম কে, সেটা কে মোর দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, যা ইচ্ছা। তাহলে এবার এখান থেকে আমি ডি যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস কে বাই 3, এই 1 মাইনাস কে বাই 3কে বলা হয় জে ইন্টু ডি, ঠিক আছে। তাহলে লিভার আর্ম জেড ইকুয়ালস টু কী হয়ে যায়, জে ইন্টু ডি। জে এর ভ্যালুটা কি, জে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কে বাই 3, ঠিক আছে। এগুলো ডব্লিউএসএ মেথডে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমার পরে কাজে লাগবে। দেখো তাহলে এবার এখানে লিভার আর্ম হয়ে গেল সমস্ত কিছু। তাহলে লিভার আর্ম কাকে বলছে, যে আমার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, লিভার আর্ম তাহলে কাকে বলবো আমি, লিভার আর্ম জেড ইকুয়ালস টু লিভার আর্ম সেন্ট্রয়েডাল ডিস্টেন্স between compressive force of concrete and tensile force of steel. কংক্রিটের কম্প্রেসিভ ফোর্সের সাথে স্টিলের টেনসাইল ফোর্সের যে ডিস্টেন্সটা সেটা কি বলেছে, লিভার আর্ম। তাহলে মোটামুটি হয়ে গেছে এগুলো। এবার আসছে দেখো টু ডিটারমাইন দ্য নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস আমি কীরকমভাবে ডিটারমাইন করব। নিউট্রাল অ্যাক্সিস কাকে বলে, নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেখানে আমার টোটাল টেনশনটা এবং টোটাল কম্প্রেশনটা আমার ইকুয়াল হয়ে যায়। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে একটা অ্যাক্সিস যেখানে আমার কোনো স্ট্রেস কাজ করে না। নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস কি জিনিসটা, হোয়ার
হোয়ার নো স্ট্রেস অ্যাক্ট, কোনো স্ট্রেসই অ্যাক্ট করে না, অ্যান্ড হেয়ার নো স্ট্রেস মানে কি, আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাই না? আমার কোনো স্ট্রেস কাজ করছে না, আমার কাছে কোনো টাকা নেই, তার মানে আমার কাছে কোনো টাকা নেই, আমার মার্কেটে কোনো টাকা কারো কাছে নেই, অথবা মার্কেটে কারো কাছে কোনো টাকা ধার নেই, বা যদিও ধার থাকে, যদিও আমার 5 টাকা ধার থাকে, তাহলে মার্কেটে কারো কাছে আমার জমা আছে, মানে আমার নিজের ব্যক্তিগত টাকা বলে কিছু নেই। তাহলে নিউট্রাল অ্যাক্সিসে কোনো স্ট্রেস জেনারেট করছে না, তার মানে কি নিউট্রাল অ্যাক্সিস একটা মিডিলে, তার মানে ওপরের যে কম্প্রেসিভ স্ট্রেস ইকুয়ালস টু লিখতে পারি টেনসাইল স্ট্রেস, অথবা লিখতে পারি কম্প্রেসিভ ফোর্স ইকুয়ালস টু টেনসাইল ফোর্স, যা ইচ্ছা লিখতে পারি, মানে কোনো রকম স্ট্রেস আমার সেখানে জেনারেট করছে না, সেটা দিস ইজ দা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এবার আমাকে বলো যে না টোটাল কম্প্রেসিভ ফোর্স ইকুয়ালস টু টোটাল যদি টেনসাইল ফোর্স হয়, তাহলে কি করে পাবো? কম্প্রেসিভ ফোর্স ইকুয়ালস টু টেনসাইল ফোর্স, কারণ নিউট্রাল অ্যাক্সিস দা একটা অ্যাক্সিস মানে তো লাইন, সেখানে তো আমি কোনো স্ট্রেস বলতে পারি না, সেটা হচ্ছে একটা লাইন, তার মানে সেখানে ফোর্সের ব্যাপার আছে। তাহলে কম্প্রেসিভ ফোর্স কী করে পাবো আমি? কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া, আবার টেনসাইল ফোর্স মানে কি টেনসাইল স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে আমাদের সব কিছু এখানে কী নিয়ে অ্যানালিসিস হবে? ট্রান্সফর্ম সেকশানে। তাহলে ট্রান্সফর্ম সেকশানের টেনসাইলের এরিয়া কত ছিল? বাদ দাও, আমি এতে আসি, আগে কম্প্রেসিভটা আসি। কম্প্রেসিভ স্ট্রেস কত? দেখো এইটা আমার এই রকম হয়েছে, এইটা আমার ট্রায়াঙ্গেল হয়েছে, তাই তো? এই টোটালটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে টোটাল কম্প্রেসিভ স্ট্রেসটা কী হতে পারে বলো দেখি? এটা হচ্ছে আমার এক্সে, এই ডেপথটা হচ্ছে আমার এক্সে, আর এটা হচ্ছে আমার সিগমা সিবিসি। তাহলে এই টোটাল আমার কম্প্রেসিভ স্ট্রেসটা কত হতে পারে? আউটার ফাইবারের স্ট্রেস হচ্ছে সিগমা সিবিসি, এবং নিউট্রাল অ্যাক্সিস এসে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কত হতে পারে, বা টোটাল কম্প্রেসিভ স্ট্রেসটাই কত? এক জায়গায় সিগমা সিবিসি, এক জায়গায় 0। এক জায়গায় সিগমা সিবিসি, এক জায়গায় 0, তাহলে দুটোর অ্যাভারেজ নেবো আমি। তাহলে টোটাল আমার কম্প্রেসিভ স্ট্রেস সিগমা সিবিসি বাই 2, কারণ আমাদের দুটো যখন আলাদা থাকে তখন আমরা কী করি, দুটোর অ্যাভারেজ নিয়ে নিই। এবারে এরিয়া, কংক্রিটের এরিয়াটা কী হবে? কংক্রিটের এরিয়াটা কি? ওপরের পোর্শনটা, নিউট্রাল অ্যাক্সিসের ওপরের পোর্শনটা, এই উইথটা কত? বি, তো এই উইথটা হচ্ছে আমার বি, আর এই ডেপথটা হচ্ছে এক্সে। তাহলে আমার এরিয়াটা কি হয়ে গেল? বি ইন্টু এক্সে, বি ইন্টু এক্সে। তাহলে দিস ইজটা কি আমার কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ ফোর্স। আর টেনসাইল স্ট্রেস কত ছিল? আমি ডায়াগ্রামে টেনসাইল স্ট্রেস দেখো এখানে আমার ছিল সিগমা এস টি বাই এম। এবার এখান থেকে এটা আমার 0 হচ্ছে না, শুধু এটা ডটেড দেওয়া আছে, মানে টেনসাইল স্ট্রেসটা শুধু আমার রেনফোর্সমেন্টই নেবে। এখানে কেন আমি অ্যাভারেজ করলাম? কারণ এখানে পুরোটাই কংক্রিট, পুরো কম্প্রেসিভ স্ট্রেসটাই কংক্রিট নিচ্ছে, বাট এখানে শুধুমাত্র আমার টেনসাইল পোর্শনটুকু নিচ্ছে, এখানে বাকি কংক্রিটটা নিচ্ছে না। ফলে এখানে আমি যখন স্ট্রেস নেবো তখন আমার কি হবে? সিগমা এস টি বাই এম হবে, কোনো অ্যাভারেজ ফ্যাভারেজ হবে না, কারণ শুধুমাত্র স্টিল নিচ্ছে। আর এরিয়া কি ছিল? এম ইন্টু এ এস টি।
তাহলে এখানে দেখো যেটা পাচ্ছি কেটে গেল, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এক্সএ ইন্টু সিগমা সিবিসি ইকুয়ালস টু সিগমা এসটি ইন্টু এএসটি, এটা একটা পাচ্ছি। এবং সিগমা সিবিসির বেলায় কি লিখতে পারি, সিগমা এসটির এখান থেকে যে মেন ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে বি ইন্টু এক্স স্কোয়ার, বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এম ইন্টু এএসটি ডিভাইডেড বাই ডি মাইনাস এক্সএ, এটা আমার আসবে। কি করে আসবে, কি করে আসবে দেখো দেখাই। আমি এইটাকে কাটলাম না, ঠিক আছে, এটাকে আমি কাটলাম না, কাটলাম না, এইটাকে আমি কাটলাম না, তাহলে আমি এটা এখানে এরকমভাবে লিখতে পারি যে হাফ এদিকে রাখলাম ইন্টু সিগমা সিবিসি ডিভাইডেড বাই সিগমা এসটি বাই এম ইন্টু বি ইন্টু এক্সএ ইকুয়াল টু এম ইন্টু এএসটি, এটা লিখতে পারি। এবার এই সিগমা সিবিসি বাই সিগমা এসটি বাই এম, এটা আবার সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি যদি আমরা অ্যাপ্লাই করি, সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি এখান থেকে দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি আমি অ্যাপ্লাই করি, সিগমা এই ট্রায়াঙ্গেলটা আমার কীরকম ছিল, এরকম ছিল, পাশে ড্র করছি একবার স্ট্রেস ডায়াগ্রামটা, এটা কি ছিল সিগমা সিবিসি, এখান থেকে এলো, এটা আমার 0 হলো, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এক্সে, এখান থেকে ডটেড হলো, ডটেড হয়ে এখানে আমার সিগমা এসটি বাই এম হলো, ঠিক আছে। তাহলে এবার এই অংশটুকু কত, ডি মাইনাস এক্সে, তাই তো। এবার সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সিগমা সিবিসি ডিভাইডেড বাই এক্সএ ইকুয়ালস টু সিগমা এসটি বাই এম বাই ডি মাইনাস এক্সএ। তাহলে দেখো আমি এখানে একটা জিনিস লিখতে পারি, সিগমা সিবিসি ডিভাইডেড বাই সিগমা এসটি বাই এম ইকুয়ালস টু এক্সএ বাই ডি মাইনাস এক্সএ। তাহলে এবার আমি এই যে এই পোর্শানটায় এইখানটায় আমি কনভার্ট করব এইটাকে দিয়ে এক্সএ বাই ডি মাইনাস এক্সএ। তাহলে এবার এখানে কি লিখব আমি, হাফ অফ এক্সএ বাই ডি মাইনাস এক্সএ ইন্টু বি ইন্টু এক্সএ, কী ছিল, বি ইন্টু এক্সএ ছিল, গুণ হয়েছিল, বি ইন্টু এক্সএ ইকুয়ালস টু এম ইন্টু এএসটি। তাহলে এবার কী এলো আলটিমেট ফর্মুলাটা, ডি ইন্টু এক্স মাইনাস এক্সে যদি ওখানে গুণ করে দিই তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2 বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এম ইন্টু এএসটি ইন্টু ডি মাইনাস এক্সে। দেখো আলটিমেট এটাই আমার বলা ছিল। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিস ডেপথের যে ফর্মুলা সেটা আমি পাচ্ছি বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এম ইন্টু এএসটি ডি মাইনাস এক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস
where tensile force equals to compressive force, tensile force equals to compressive force দিয়ে যে ফর্মুলাটা আমি পেলাম b ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু m ইন্টু AST ইন্টু d মাইনাস এক্স। বলো ক্লিয়ার হলো? এটা কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট জানতে হবে বস, নাহলে হবে না। এসব ফালতু মুখস্থ করে কোনো লাভ নেই, সব ফর্মুলা মুখস্থ করলেই হয়ে যাবে। মুখস্থ করলে কখন ভুলে যাবে কিছুই বুঝতে পারবে না। পুরো রুট লেভেল থেকে আমার ক্লিয়ার জানতে হবে। যদি যে কোনো একটা সাবজেক্ট যদি জানতে হয় রুট লেভেল থেকে না ক্লিয়ার থাকলে এসব পড়ে লাভ নেই। আরসিসি অন্তত, অন্য কিছু বাদ দাও। আরসিসি পড়তে গেলে পুরো বেস থেকে আমার জানতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? সব ছেলেপুলেরা কেটে পড়েছে সব। নেক্সট যেটা যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল যে আমার এই ফর্মুলাটা এলো। বলছে that is moment of tension's area is transfer sections about NA equals to moment of compressive area about NA. By solving B, the value of the X can be find out. তাহলে এটাকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, এই যে আমার এই যে ফর্মুলাটা এলো, ঠিক আছে, এই যে ফর্মুলাটা এলো, ঠিক আছে, এই যে ফর্মুলাটা এলো, এটাকে আমরা কি বলতে পারি? দেখো এটাকে যদি আবার একটু ব্যাকে যাই, বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তার মানে হাফ ইন্টু বি ইন্টু এক্সে ইন্টু এক্সে, এরকমভাবে তো লেখা যেতে পারে। হাফ ইন্টু বি ইন্টু, সরি ভুল বললাম, বি ইন্টু এক্সে ডিভাইডেড ইন্টু এক্সে বাই 2, মানে এরিয়া মোমেন্ট। যদি আমি নিউট্রাল অ্যাক্সিস থেকে এরিয়া মোমেন্ট যদি নিই, বি ইন্টু এক্সে মানে কি ওপরের এরিয়াটা ইন্টু এক্সে বাই 2, এই যে এই ওপরের এরিয়াটা কি বি ইন্টু এক্সে। এবার এর সিজি ডিস্টেন্স থেকে এর ডিস্টেন্সটা কত? এক্সে বাই 2 ইন্টু আবার এইটা এম ইন্টু AST মানে কি স্টিলের এরিয়াটা, আবার ডি মাইনাস এক্সে মানে কি নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স। তার মানে এটাকে বলতে পারি এরিয়া মোমেন্ট। এটাকে কনক্লুশনটা কি আসতে পারে? এরিয়া মোমেন্ট। এরিয়া মোমেন্ট মানে কি এরিয়া ইন্টু ডিস্টেন্স, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, আর সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া হলে কী হয়ে যায়? মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যায়। ফলে এখানটা এটাই বলছে দ্য মোমেন্ট অফ টেনশনস এরিয়া ট্রান্সফর্ম সেকশনস অ্যাবাউট NA ইকুয়ালস টু মোমেন্ট অফ কম্প্রেশনস এরিয়া অ্যাবাউট NA করে আমি কিন্তু নিউট্রাল অ্যাক্সিসকে বার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নিউট্রাল অ্যাক্সিসকে কীরকমভাবে বার করতে পারি? নিউট্রাল অ্যাক্সিসকে দুরকমভাবে অ্যাপ্রোচে বার করতে পারি। একটা হচ্ছে যে তোমার টোটাল টেনসাইল ফোর্স ইজ ইকুয়াল টু কম্প্রেসিভ ফোর্স করতে পারি, এটা দিয়ে একটা বেরোতে পারে। অথবা আরেকটা কি অ্যাপ্রোচ যেতে পারে, যেটা হচ্ছে আমার এরিয়া মোমেন্ট, কম্প্রেসিভের এরিয়া মোমেন্ট এবং টেনসাইলের এরিয়া মোমেন্ট দুটোকে আমি ইকুয়াল করে দিলে পেয়ে যাব। এরপর আসছে ব্যালেন্সড আন্ডার রেনফোর্সড অ্যান্ড ওভার রেনফোর্স সেকশনস। কী জিনিসগুলো কি? ঠিক আছে, আপাতত আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার এটা কন্টিনিউ করব না, টানবো এখন, চলো টেনে দিই, একটু বলে দিই। ব্যালেন্সড আন্ডার রেনফোর্স অ্যান্ড ওভার রেনফোর্স সেকশনস, তাহলে আমার মোটামুটি সিঙ্গলি রেনফোর্স বিমের ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কীভাবে বার করতে হবে সেটা আমরা দেখে নিয়েছি। এরপর যেটা করতে হবে ব্যালেন্স সেকশনস, আন্ডার রেনফোর্স সেকশনস আর ওভার রেনফোর্স সেকশনস। ব্যালেন্স আন্ডার রেনফোর্সড। ঠিক আছে, চলো এখন ক্লাসটা বন্ধ রাখছি, রাত্রের দিকে আজকে যদি পারি রাত্রের দিকে কমপ্লিট করা, অনেকক্ষণ টানা হয়ে গেছে, এটা আর কন্টিনিউ করছি না, এটা ক্লাসটা এখানেই শেষ করছি। রাত্রের দিকে আমি বাকি যে অংশটা আছে আজকে এটা কমপ্লিট করাতে হবে, এবং তোমাদের আজকেই দেখছি যদি পারি তো আজকেই তাহলে আমি নোটটা আমি হ্যাপেতে দিয়ে দেবো। যারা আমাদের সাথে জয়েন করেছে তারা তো অ্যাক্সেস করতে পারবেই,
এটা কমপ্লিট করে নিই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দিয়ে দিই, দিয়ে রাত্রের দিকে হয়তো 1-1.5 ঘন্টা ক্লাস নেবো, আর 1 ঘন্টা ডেরেক লাগবে, ঘন্টা ডেরেক হলে তাহলে ডব্লিউএসএমটা পুরোপুরি সিঙ্গল ইয়ার ডাব্লিউ পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই ক্লাসটাকে এখানে কমপ্লিট করছি, রাত্রের দিকে আর 1-1.5 ঘন্টা ক্লাস নেবো, ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগতে পারে, নিয়ে কিন্তু আমি পুরোটাকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ওকে চলো এখন ক্লাস মোটামুটি আপাতত এখানেই শেষ। এখন অনেকটাই পড়ে আছে, ডাব্লিউটা আছে, তারপর একটা অঙ্ক আছে। ঠিক আছে, যারা ক্লাসটা দেখলে তাদেরকে এগেনস্ট থ্যাংক ইউ, অ্যান্ড আবার এগেনস্ট ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট। যারা এখনও আমাদের সাথে জয়েন করোনি তারা জয়েন করে যাও, আমাদের প্লে স্টোরে যে সাকসেস পয়েন্টের অ্যাপ আছে, অথবা আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের লিঙ্কে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে যাও। এবং ক্লাসে জয়েন করার আগে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর জয়েন করবে, এবং সেখানে আমাদের যে সাবজেক্টগুলো আমরা বলেছিলাম সেই সাবজেক্টগুলো এবং তার নোটস, ভিডিও সমস্ত কিছু কমপ্লিট করা হবে, এবং তোমাদের এমন নোটস প্রোভাইড করা হবে যেখানে তোমরা 100% কমন পাবে, 100%, কারণ সেখানে অর্গানাইজারের কোশ্চেন থাকবে এবং সেখানে আমাদের প্রত্যেকটা সিলেবাসের ধরে কোশ্চেন থাকবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো।